ব্রেকিং নিউজ, আজ শহরে বোম ব্লাস্টের ফলে 23 জন লোক মারা গেছেন। বাকি 8 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের ধারণা এটি কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কার্যকলাপ। আমরা এই খবরও পেয়েছি যে সন্ত্রাসবাদীদের গুলিতে 2 জন পুলিশ অফিসারও নিহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি অনেক সংকটজনক হয়ে উঠেছে। আইপিএস অফিসার মিস্টার সুরেশ কুমার এই সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে এবার আসছেন। সন্ত্রাসবাদীকে আশ্রয় দিতে গিয়ে একজন ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়েছেন। আপনারা আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন আমাকে বলুন। আপনি যখন কিছুই জানেন না ক্ষমা করবেন তাহলে এই স্যার। সমস্ত প্রশ্ন করার মানেটা কি? আমার ছেলে কিছুই করে নিয়ে এসো ওকে। ও ভালো ছেলে। এ আসিফ, 4 মার না, আমরা তাহলে জিতে যাব। আরে আসিফ, তোর কাকাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আপনি তো কিছু করুন, আমি তো বললাম ও খুব ভালো ছেলে। আমরা এখন কিছুই করতে পারবো না। জেনে হোক বা না জেনে সন্ত্রাসবাদীকে দাদা, দেখুন, আশ্রয় দেওয়া অন্যায়। এইভাবে কাউকে ধরে নিয়ে যাওয়াটা ঠিক নয়। কাকা, কাকা, কাকা। আসিফ বাবা, ওরা তোমার আঙ্কেলকে ধরে নিয়ে গেল কারণ আমরা মুসলিম। তোমার বাবা মায়ের মৃত্যুর পরে তোমার আঙ্কেলই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন কে তোমার দেখাশোনা করবে? আমি আছি তো তোমার জন্য। বাবা আমার একটা ভয়ঙ্কর লোক এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। দেখে তো খুব সহজ সরল মনে হয়। একে সহজ সরল বলছো? এ তো দেশদ্রোহী। একে মারা উচিত, পুঁতে ফেলা উচিত। খেলবো তোদের সাথে। আরে এর কাকা তো চোর, পুলিশের কাকাকে ধরে নিয়ে গেছে। ওর সাথে আমরা কখনোই খেলবো না। এই চল এখান থেকে। চল 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 চল। এনে ঠাম্মা, জল নাও। এখন কেমন লাগছে? আসিফ, আমাকে কথা দাও। ঠাম্মা, ঠাম্মা। দেখা করলে কি আমাদের সমস্যার সমাধান হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। তুই দিদিকে কিছু কম ভাবিস না। ওনাদের কাজই হচ্ছে আমাদের সমস্যার সমাধান করা। ওনাদের সাথে আসুন। আমাদের দেখা করা উচিত। ম্যাডাম, 2টো মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি কি ডাকবো? পাঠিয়ে দাও। নমস্কার দিদি। তোমরা কে? আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ বলো। দিদি, আমার নাম গায়ত্রী। আমি পাশের কলোনিতেই থাকি। আপনি যখন মিটিংয়ে গেছিলেন তখন আমার বাড়িতেও এসেছিলেন। আমি আপনাকে শরবত দিয়েছিলাম। ও গায়ত্রী, তো এখানে কি মনে করে? দিদি, ওরা আমার বন্ধুর সাথে একটা 60 বছরের বুড়োর বিয়ে দিতে চাইছে। ওর বয়স 16 বছর মাত্র। কি? ওরা একটা 16 বছরের মেয়ের সাথে 60 বছরের বুড়োর বিয়ে দিতে চায়? এসব কি হচ্ছেটা কি? ঠিক আছে, তোমরা টেনশন করো না। এ নাও, জল খাও।
ভাই, হ্যাঁ বলুন দিদি। তোমরা অটোরিকশা ধরে 10টা লোক নিয়ে এখানে চলে এসো। আরে ওরা একটা 16 বছরের মেয়ের সঙ্গে 60 বছরের বুড়োর বিয়ে দিতে চাইছে। আচ্ছা দিদি, আমি আসছি। তাড়াতাড়ি এসো, ম্যাটারটা সিরিয়াস। তোমরা চিন্তা করো না, আমরা এর প্রতিবাদ করব। এই সব ব্যাপারগুলো দেখার জন্যই তো আমরা এখানে বসে আছি। এই বিয়ে সম্পূর্ণ বেআইনি। মেয়েদেরকে এইভাবেই শোষণ করা হয়। আমাকে ঠিকানাটা দাও, খুলে বলো। আমার বান্ধবীর নাম হচ্ছে শাহিন বেগম আর ওর বাবার নাম হচ্ছে রাফি উদ্দিন। টাকার লোভে ওরা দুবাই থেকে আসা একজন বুড়ো ব্যবসায়ীর সাথে ওর বিয়ে দিতে চাইছে। বিয়ের নামে ওরা আমার বান্ধবীকে কিনতে চাইছে। ভাই, তোমরা অটো ধরেছো না? হ্যাঁ আমি করেছি, আপনাকে ভাবতে হবে না। না না না, তোমাদের কিছুই করতে হবে না। এই ব্যাপারটা মীমাংসা হবার মতো নয়। 1 মিনিট ধরো, তোমরা যাও আর পড়াশোনায় মন দাও। এই সব ব্যাপারে তোমরা মাথা ঘামিও না। দেখো ভাই, এখানে আমাদের কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে। আমরা কারো ব্যক্তিগত ব্যাপারে, কারো পারিবারিক ব্যাপারে নাক গলাতে পারি না। এরকম করা আমাদের নিয়ম বিরুদ্ধ। তাহলে দিদি, আপনি কি যা তা ধর্ম দেখে কাজ করেন? স্কুলে পড়া বাচ্চা মেয়ে, তোমরা আমাদের উপদেশ দিতে এসেছো? যাও এখান থেকে। আমরা বুঝে গেছি দিদি। ইডিয়েট, বল এখন তোর নামটা কি? স্যার আমার নাম রামু স্যার। না, ফেসবুকে কি নাম? উর্বশী। আচ্ছা, এতদিন কি করছিলে ভাই? আমি 5 ক্লাস পাস করেছি। ফেসবুক কোয়ালিফিকেশন? MBBS গোল্ড মেডেল স্যার। ও, তো কোথায় থাকো ভাই? এই গুটেগলি স্যার। না, ফেসবুক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা বলো। ওই যে দিল্লি স্যার। শোনো, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না এখানে, বুঝলে? মারবেন না স্যার, মারলে লাগবে স্যার। মারবো না, কিন্তু মার খেলে কি হয় সেটা বুঝতে হবে তোমাকে। বদমাইশ, তুই ফেসবুকে অ্যাকাউন্ট খুলিস, মেয়েদের ছবি পোস্ট করিস, তারপর ছেলেদেরকে ফাঁসাস আর তার থেকে টাকা চাস। হ্যাঁ, না 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 স্যার। তুই এই ফটোটা পোস্ট করেছিস জানোয়ার? কে রে এই মেয়েটা? উর্বশী স্যার। এই ছবিটা রেখেছিস কেন? ভালো লাগছিল স্যার। ওটা যদি উর্বশী হয় তাহলে এই মেয়েটাকে? আরে বাবরি, খাইছে। ও ম্যাডাম নমস্কার। মারবো না, মার খেলে কেমন হয় সেটা দেখ। মারবেন না স্যার। লাগছে স্যার, লাগছে লেগেছে? স্যার। বল আর করবি? না, স্যার। এদিকে আয়। না, স্যার। আয়, আয়, বস, না, স্যার। বস। আমি তোকে দেখাবো যে এই জুতো দিয়ে মারলে কি হয়। আমি মারবো না, তাহলে কি করব? মারলে কত লাগে জানেন তো স্যার? এই দেখ, জুতো দিয়ে মারলে এরকম লাগে। বাবারে। কিরকম লাগলো বল? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার কত জোর আমি তো লাগে। তোকে মারিনি, পুলিশ তো বন্ধুর মতো। তোমরাই আমাকে ফোন করেছিলে? হ্যাঁ হ্যাঁ দিদি, চিন্তা করো না, আমি দেখছি। এসো। স্যার আমি কিছু বলবো স্যার? স্যার আমি যদি MLA ছেলে হতাম, ডিপটি CM এর ছেলে হতাম, এইভাবে গেলাতে। গুড মর্নিং স্যার, একটা সমস্যা হয়েছে। কয়েকটা মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়, ওদের ভেতরে আসতে বলো। এই মেয়েদের ছবি ফেসবুকে পোস্ট করার কাজ তুই যদি আবার করিস, 10 বছরের জন্য ভেতরে ঢোকাবো। যা, বেরো এখান থেকে। আসছি স্যার। স্যার পেছন লাল করে দিল। আসুন। হ্যাঁ, এ কি সুন্দর দেখতে রে। এখনো শিক্ষা হয়নি তো? এই, বেরো এখান থেকে। আরে যাচ্ছি তো, ধাক্কা হচ্ছ কেন? নমস্কার স্যার। হ্যাঁ বসুন। স্যার, আমার নাম জুবেদা, আমি একজন সমাজসেবী। স্যার, এদের বান্ধবীর সাথে দুবাই থেকে আসা একজন বয়স্ক শেখের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। স্যার, এই সব তো এখানে ঘটতেই থাকে। MLA থেকে শুরু করে কর্পোরেটর পর্যন্ত সবাই এইসব ব্যাপারে জানে। তোমরা তোমাদের পড়াশোনা ছেড়ে দিয়ে এইসব ঝামেলা জড়ানোর দরকারটা কি? দয়া করে আমাদের সাহায্য করুন স্যার। আমার বন্ধুকে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ। স্যার, ওদের মতে পুলিশ স্টেশনে বা অফিসে টাকা দিয়ে এইসব কাজ করানো হয়। স্যার, দয়া করে এই টাকাটা নিয়ে আমাদের সাহায্য করুন স্যার। এমনি আপনি কি করেন? স্যার, জুবেদা, শুধু তোমার নয়, পুলিশ হিসেবে সমাজের প্রতি আমারও কিছু কর্তব্য আছে। তোমাদের সমস্যার সমাধান করাটা আমাদের দায়িত্ব। টাকা নয়, কর্তব্যটাই বড় কথা। আসুন আমার সঙ্গে। স্যার স্যার আপনি এখানে কেন? কে আপনি? আপনি কি মেয়ের বাবা? না স্যার। আপনি কি ওর মামা? না না স্যার। স্যার, এই লোকটা না গালফ কান্ট্রিতে মেয়ে সাপ্লাই দেয়। ওহো, আপনি আরবের শেখদেরকে মেয়ে সাপ্লাই দেয়া দালাল? না না মানে
তুমি মেয়েটাকে আরব শেখের কাছে বিক্রি করে কত টাকা কমিশন পেয়েছো? না স্যার, এটা আমার প্রথাগত বিবাহ স্যার। আচ্ছা, তাহলে তোমার কতগুলো বাচ্চা রয়েছে? আমার দুটো মেয়ে, ওদের কি বিয়ে হয়ে গেছে? ওরা বিবাহিত। আপনার জামাই কি করে? একজন সরকারি চাকরি করে আর একজন প্রাইভেট চাকরি করে। আমার দুটো মেয়েই জীবনে খুব সেটেল। নিজের মেয়েকে রক্ষা করে আর অন্যের মেয়েদেরকে আরব শেখের কাছে বিক্রি করো? তাহলে দাদা, এটাই কি ট্রেডিশন? আমাদের এখানে এটাই চলে। এখানে কোনো প্রবলেম করবেন না স্যার, আপনার বেকার সময় নষ্ট করছেন। এই, কি বলছিস রে তুই? হ্যাঁ, মেরে মুখ ভেঙে দেবো তোর। ম্যাডাম দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। স্যার স্যার আমাদের গরিবদের উপর একটু দয়া করুন স্যার, প্লিজ। এই, আপনার না, পায়ে পড়ি স্যার, দয়া করে আমার মেয়ের বিয়েটা হতে দিন স্যার। গরিব মানুষ আমরা স্যার। আমার 3টে বিবি আর 9টা বাচ্চা আছে স্যার। আমার 4টে মাইয়া আছে স্যার। এই মেয়েটার বিয়ে হলে ওই পয়সায় বাকি মেয়েদের বিয়ে দেবো স্যার। আমার উপর দয়া করুন স্যার, বিবাহ বন্ধ করবেন না স্যার, প্লিজ। দারিদ্রের চাপে ও মেয়েকে বিক্রি করতে চলেছে। তুমি কি জানো এই বিয়ের পর তোমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? ওরা মেয়েটাকে ঘর থেকে বেরোতেও দেবে না, সেই জন্যই আমরা বিয়েটাকে আটকাচ্ছিলাম। মেয়ের বাবা রাজি, আপনি নাক গলাচ্ছেন কেন? পুলিশের শুধু তার চাকরির প্রতি দায়বদ্ধতা নয়, সমাজের প্রতিও দায়বদ্ধতা আছে, বুঝলে কথাটা? আমরা সবাই মিলে আপনাকে আর্থিক সাহায্য করছি, যাতে আপনাকে আরব শেখের কাছে মেয়েটাকে বিক্রি না করতে হয়। আপনার মেয়েদের পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার। আমাদেরকে পুলিশ ভাববেন না, আমাদেরকে নিজেদের পরিবারের সদস্য বলে মনে করুন। দেখো, পুলিশ কোনো স্বার্থ ছাড়াই আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে, শুধু তাদের কর্তব্যবোধে। আমরা এতদিন ধরে জানি যে পুলিশই ঘুষ নেয়। আমরা দেখেছি পুলিশ দয়াহীন হয়। এই প্রথম দেখলাম পুলিশ এত মানবিক এবং দয়ালু। আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই স্যার। আপনি মানুষ নয়, আপনি দেবতা স্যার, আপনি দেবতা। হাল মাফি, হাল মাফি, হাল মাফি। দাঁড়াও, তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে 5 মিনিটও সময় লাগবে না। আমরা বিদেশিদের সম্মান করি, তাই তোমায় ছেড়ে দিচ্ছি। ওদের টাকাটা ওদের হাতে ফেরত দিয়ে দাও। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। মানসুর, রিক্রুটমেন্টের কি খবর এখনো পর্যন্ত? দাদা, কেন্দ্র সরকারের খুব নজর রয়েছে আমাদের উপর, কিছু করা যাচ্ছে না। শোনো, এবারে নতুন যারা আসছে তাদের নিয়ে যেন কোনো রকম সন্দেহ না থাকে, মনে থাকে যেন। ঠিক আছে দাদা। এবার আমরা নতুন সিলেকশনে যাদেরই নিয়োগ করব তারা যেন ইঞ্জিনিয়ার এবং পোস্ট গ্র্যাজুয়েটের মতো উচ্চশিক্ষিত হয়। তাই হবে। ওরা সবাই যেন টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান রাখে। রাজনীতি সম্পর্কে জ্ঞান থাকাও দরকার। মস্তানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দাও। ওকে। আসুন দাদা, বসুন। খুব তাড়াতাড়ি আপনি সুখবর পাবেন। ইনশাআল্লাহ। সবকিছুই আমরা যেরকম ভাবে চাইছি সেই রকম ভাবে সুখবর আসছে। সবাই মিলে বলো, এই যে ছেলেটা, এর নাম হচ্ছে আসলাম। ছেলেটা এমটেক কমপ্লিট করেছে এবং সফটওয়্যার কোম্পানিতে ভালো চাকরি করছে। না স্যার, ওর বয়সটা বেশি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই ছেলেটাকে দেখো। আপনিই বলুন যে আপনার মেয়ের জন্য কি রকম ছেলে চাইছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মেয়ে কি চাকরি করে? না, ও একটু সমাজ সেবাতে রুচি রাখে আর কি। বাবা, আমার মেয়ে গরিব দুঃখীদের পাশে থাকে, তাদের সাহায্য করে, একজন সমাজসেবী। সবাই জানে ও খুব দান পুণ্য করে। আমি তাহলে তোমার জন্য সব থেকে ভালো ছেলে দেখছি। এই দেখো তো, দেখো। টাকা পয়সা বড় কথা নয়, মনটা ভালো হতে হবে। যদিও আমার সাথে আমার বাবা মায়েরও খেয়াল রাখে, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। তাহলে তো ছেলেটা রেডি। এই দেখো, বাহ বাহ, এই ছেলেটা তো খুব সুন্দর দেখছে। দেখ 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 দেখ, কত হ্যান্ডসাম, কত সুন্দর না?
পেয়েছি আজ আমি মনের মানুষ, স্বপ্ন ছিল ঘরে করবো তাকে নিয়ে লা 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 লা। চঞ্চল হৃদয়ে কেউ ডাক দিয়েছে, হ্যাঁ চঞ্চল হৃদয়ে কেউ ডাক দিয়েছে, তা কেন বুঝি না আমি, তা কেন বুঝি না। সবার জীবনে তো আসে একদিন, মনের অজান্তে বাজে হৃদয়ের বিন, কাছে টেনে নেয় নিজের সাথীকে। সবারই জীবনে থাকে এইটুকু আশা, পূর্ণ হয় যেন তার মনের ভালোবাসা। আমারই গান মনের উচ্ছ্বাস, প্রেম দেয় কতখানি কত বিশ্বাস। আমারই গান মনের উচ্ছ্বাস, প্রেম দেয় কতখানি কত বিশ্বাস, কাছে টেনে নেয় নিজের সাথীকে। তুমি যে আমার সাথী চিরদিনের, স্বপনে রঙিন হবে ঘর আমাদের। থাকবো আমি তোমার সাথে, পথে চলবো একই সাথে। আমার গান মনের উচ্ছ্বাস, প্রেম দেয় কতখানি কত বিশ্বাস, কাছে টেনে নেয় নিজের সাথীকে। বুঝেছো? ঠিক আছে। এবার বিধানসভা ইলেকশনে কে জিতবে এটা কোনো খবর হলো? যে পার্টি পাবলিককে বোকা বানাতে পারবে সে জিতবে। যে পার্টি জিতুক না কেন আমাদের তো কমিশন দেবেই, কাটমানি তো বাধা আছে। ওরা যদি 1000 টাকা পায় আমরা 10,000 টাকা পাবো, সে যে পার্টি আসুক না কেন। বোকা পাবলিক এইসব কথা কি বুঝবে? ওরা আমাদেরই ভোট দেবে। ঠিক বলেছেন স্যার। দেখো কি লিখেছে আমার ব্যাপারে। দেখো আমি নাকি রাস্তা টাস্তা না বানিয়ে সরকারি টাকাগুলো সব খেয়ে নিয়েছি, সব পোল খুলে দিয়েছে, সমস্ত পাবলিকের সামনে আমার কাছা খুলে দিয়েছি। এই শালার খবরটা নিতে হবে। আমার ব্যাপারে উল্টো পাল্টা লিখছে। এটা ওই শেখর নামের ইডিয়েট রিপোর্টারটা স্যার। আমি বহুবার বলেছি ওকে আপনার নামে ফালতু কথা না লিখতে, কিন্তু ও শোনেই না। ফোন কর শালাকে। হ্যাঁ শেখর, এমএলএ স্যার এখানে আছেন, কথা বলো। ঠিক আছে দাদা। কে রে এসব কি হচ্ছে? এইসব কি লিখতে শুরু করেছিস তোরা? এমন লাথি খাবি না বুঝবি কার সাথে পালা করেছে। যাকে পারিস জানা, মুখ্যমন্ত্রীকে জানা বা প্রাইম মিনিস্টারকে জানা, যাকে ইচ্ছা জানা। আমিও দেখব কে আমার কি ছিটতে পারে। ছোট লোক কোথাকার। দাদা সম্মান করে কথা বলুন। তুই কোথাকার হরিদাস পাল রে? হ্যাঁ, যা করতে পারিস কর হারামজাদা। তোর বাপও এসে আমার পায়ের তলায় পড়ে থাকে। তুই কে রে? এই কথা কেন বলছেন দাদা? আমার রেকর্ডটা দেখে নিবি। ঠিক আছে দাদা।
এবার থেকে যদি আমার ব্যাপারে কিছু লিখিস তাহলে কোথায় তোর লাশ পড়বে কেউ বুঝতে পারবে না, এই কথাটা জেনে রাখিস। রাখ শালা ফোনটা। স্যার আপনিও কি এরকম কেন বলছেন? শালা, এবার থেকে যদি আমার ব্যাপারে কিছু লিখিস তাহলে কোথায় তোর লাশ পড়বে কেউ বুঝতে পারবে না, এই এরা কথাটা জেনে নেতা রাখিস। না রাখ শালা দালাল? ফোনটা। আমার তো এদের কথা শুনতেও ইচ্ছে করে না, দেশটাকে উচ্ছন্নে নিয়ে গেল। তুই কোথাকার হরিদাস দেখো পাল রে? এরা এমএলএ কি হ্যাঁ? করে হয়েছে, যা করতে পারিস রাস্তার কর। গুন্ডাদের মতো দেখতে একদম। বাপ এসে আমার পায়ের তলায় পড়ে থাকে। তুই কে রে? এই তো এমএলএর অবস্থা। এরকম লোকের জন্যই তো আমি রাজনীতি করি না। স্যার 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 দেখুন স্যার কি হয়েছে দেখুন। এবার থেকে আমি যদি আপনাকে আমার এত ব্যাপারে করে কিছু বোঝালাম লিখিস, যে আপনি তাহলে সাংবাদিকটাকে বকাবকি করবেন না। দেখুন ওটা ভাইরাল হয়ে গেছে। আমি ওই হারামজাদাকে এক্ষুনি মেরে ফেলতে চাই। স্যার, শুনুন আমার কথা, এটা চেঁচামেচি করার সময় নয়। স্যার আমার কথা শুনুন, সামনে আপনার এমএলএ ইলেকশন আছে, সেটা জিততে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আমার উপর ছাড়ুন, আমি সামলে নেব। এলো এলো বসন্ত, কোকিলের ডাক শুনে মন ভরে যায়। কোকিলের কণ্ঠ কত মধুর, কোকিলের মন ভরে যায়। পাবলিককে জাগাতে কোনো টাকা পয়সার দরকার হয় না, শুধু মনের ভাব প্রকাশের প্রয়োজন। ঠিক আছে দাদা। ছেলেদের চাকরি নেই রামা রামা রামা, মেয়েদের সুরক্ষা নেই রামা রামা রামা, শিশুদের অন্ন নেই রামা রামা রামা, নেতারা পার্টি করে রামা 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 রামা। ঠিক আছে দাদা। ছেলেদের চাকরি নেই রামা রামা রামা, মেয়েদের সুরক্ষা নেই রামা রামা রামা, শিশুদের অন্ন নেই রামা রামা রামা, মেয়েদের সুরক্ষা নেই রামা 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 রামা, হাসপাতালে ওষুধ নেই রামা 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 রামা, লোকগুলো মরে যায় রামা 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 রামা, নেতারা শ্যাম্পেন ওড়া রামা 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 রামা, শিশুরা না খেয়ে মরে রামা রামা রামা। খুব ভালো গাইছো, কিন্তু ইলেকশনের জন্য কি তৈরি করছো? এবার শোনো, চুরি করে ভোটে যেতে রামা রামা, মানুষকে দেয় না খেতে রামা 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 রামা, ভোটের লিস্টে করে তারা গোলমাল রে। চুরি করে তারাই ভোটে যেতে। হ্যাঁ, ভোটে যেতে। নির্লজ্জ বেহায়া দুটো দুটো কান কান কাটা, কাটা। এবার ইলেকশনে যেন নাকটা যায় কাটা। এই নেতাদের জয় হোক, জয় হোক। থ্যাংক ইউ অল। আপনাদের সবাইকে এখানে এই জন্য ডাকা হয়েছে, আমার ব্যাপারে কিছু ভুল তথ্য প্রচার করা হয়েছে। রিসেন্টলি আপনি একজন সাংবাদিকের সঙ্গে খুবই অভদ্র ব্যবহার করেছেন এবং যেটা খুব ভাইরাল হয়েছে, এটা কি ঠিক স্যার? এই সেই চিঠি স্যার। একটা বেডরুম কাহিনী নিয়ে খুব ভাইরাল হয়েছিল, তার কোনো আপডেট আছে স্যার? পাবলিক এই ম্যাটারটা জানতে চায় স্যার। এইসব তো হয়েই থাকে। এসব কি স্যার, আপনি তো একজন এমএলএ। দেখো মা, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই এমএলএরা না মুখ্যমন্ত্রীর অধীনে থাকে। আপনি সারেন্ডার কেন করবেন স্যার? আমি কারোর অধীনে থাকতে চাই না, তাই আমাকে এইভাবে ফাঁসানো হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে সব কিছু জানিয়ে দিয়েছি। আমার ফোন ট্যাপ করা হতো, আমার নিজেরই কত টেনশন। এই জন্যই স্যার আমাদের ফোনগুলো ইউজ করেন, পিএদের ফোন। আমাদের এই প্রেস মিটের ব্যাপারে যেন কোনো নেগেটিভ রিপোর্ট না যায়, মনে থাকে যেন। প্লিজ আমাদের হেল্প করুন, প্লিজ প্লিজ। আজকাল বেশিরভাগ এমএলএ সাংকেতিক শব্দ ব্যবহার করে যেটা বোঝা যায় না, সে ব্যাপারে আপনি কিছু জানেন স্যার? এই দেখুন তার একটা নমুনা। স্যার আপনার জন্য মিডিয়াওয়ালে বসে আছি। হ্যাঁ চলুন। আরে দাদা, যেই সিএম হোক না কেন, আমাদের সামনে মাথা নত করে থাকতে হবে। ও আমাদের ভালোবাসায় নয়, ভোটে জিতে ক্ষমতায় আসে। কত লোককে এরকম আশপাশে পাবেন স্যার? আমরা কারোর মাথা নত করাই না, তারা নিজেরা এসে আমাদের কাছে মাথা নত করে, বুঝেছো? যে দলেরই লোক হোক না কেন, আমাদের কাছে মাথা নত করতে হবে, বুঝেছেন আপনারা? স্যার তাহলে আপনি পুরনো শহরের উন্নতি কেন করছেন না স্যার? আমাদের ধর্মীয় দল, আমরা ধর্মকে ডেভেলপ করি, ওল্ড সিটিকে নয়। কি কারণ থাকতে পারে যে আমাদের এই পুরনো শহরে মেট্রো আসছে না স্যার? আরে ভাই, তোমার মাথায় কিছু আছে? ওটা তো সরকারের কাজ, আমায় কেন জিজ্ঞেস করছো? সিএমকে জিজ্ঞেস করো। আপনি একবার 100 কোটি লোকের জন্য কিছু করবেন বলেছিলেন, আর সমস্ত পত্রিকার অফিসেই তার রেকর্ড আছে। আর এখন যা বলেছেন সেটা যদি আপনি ফেরত নেন, এটা কি প্রেস মিট নাকি আমায় জেরা করা হচ্ছে? ব্যাস, ক্ষমতা আমাদের হাতের মুঠোয় আছে, শেষ কথা।
আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও করিম ও সালাম। শরীফ, সালাম। এই তোমরা বসো। আসিফ, তুমি আমাদের প্রতি অন্যায়টা দেখতে পাচ্ছ তো? এদেশে যা যা অন্যায় ঘটনা ঘটছে সবেতেই ইসলামকে দোষারোপ করা হচ্ছে। আমি জানি আসিফ, তুমি তোমার কাকার প্রতি হওয়া অন্যায় কিছুতেই মেনে নিতে পারবে না। আসিফ ভাই, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে সম্মান দেওয়ার জন্য লোক পাকিস্তানে আছে। ইনশাআল্লাহ আমরাই জয়ী হব। ভাই, পবিত্র যুদ্ধই আমাদের একমাত্র রাস্তা। আমরা এরকম সুযোগ হাতছাড়া করতে পারি না। এই ধর্মযুদ্ধ আমরা কিছুতেই ত্যাগ করব না। খুদা হাফিজ। খুদা হাফেজ। আবার দেখা হবে ভাই, নিজের যত্ন নিও। হ্যাঁ, খুদা হাফেজ। খুদা হাফেজ। এই ধর্মযুদ্ধ আমরা কিছুতেই ত্যাগ করব না। আসসালামু আলাইকুম হামিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হামিদ, আমি আগেই বলেছিলাম আমাদের বিদ্রোহ করার সময় এসে গেছে। আমরা যেরকম আশা করেছিলাম ইসলাম একটা শক্তিশালী ধর্ম হয়ে উঠছে পৃথিবীতে। আমাদের জীবন বদলানোর সময় এসে গেছে। আমাদের ভালো সময় চলছে হামিদ। অন্য ধর্মের লোকেরা ভালো চাকরির সুযোগ পেয়ে যাচ্ছে, আমাদের ধর্মের লোকেদের চাকরি নেই। আল্লাহ আমাদের সঙ্গে আছেন হামিদ। আবার দেখা হবে হামিদ ভাই। খুদা হাফিজ। নিজের যত্ন নিও। খুদা ঠিক হাফেজ। আছে, ঠিক আছে। খুদা হাফিজ। আসিফ ভাই, কেমন আছো? সব ঠিক ভালো আছে। তো? ঠিক আছে। ইনশাআল্লাহ আমরাই জয়ী হব। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আরো বেশি খুশি হন যখন আমরা এক জায়গায় হই। আল্লাহকে সন্তুষ্ট করার দিন এসে গেছে। পৃথিবীর মানচিত্রে ইসলামকে সব থেকে উপরে রাখতে হবে। এই সুযোগ কিছুতেই ছাড়বো না। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। দাদা, কলেজের ফিসটা দিতে হবে, কালকে দিয়ে দিও। ছোট, এটা নাও। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আরে, না দরকার নেই দাদা। দাঁড়াও, আরে এ নাও, বলছি নাও। না। যেটা আমি দিলাম সেটা খুবই সামান্য, যে কাজটা করতে হবে সেটা বিশাল। জেহাদ। বুদ্ধং শরণং গচ্ছামি। बुद्धं शरणं गच्छामि ধম্মং শরণং গচ্ছামি। धम्मं शरणं गच्छामि সংঘং শরণং গচ্ছামি। संघं शरणं गच्छामि। বুদ্ধের মতবাদ হলো অহিংসাই পরম ধর্ম। যারা এটা বিশ্বাস করে তারা অন্য কাউকে কখনো মনে আঘাত দেবে না। কিছুদিন আগে ভগবান আইয়াপ্পার ভক্তদের কিছু লোক তাদের খুবই অপমান করেছিল। তারা হিন্দু দেবদেবীদের অনেকবার অপমান করেছে। অন্যের ধর্মের সমালোচনা করা কখনো বুদ্ধের মতবাদ নয়। আজ আমরা এই শপথ নিই, এই ধরনের আচরণ আমরা যেন না করি। আসসালামু আলাইকুম ভাই। মনসুর ভাই, আসসালামু ওয়ালাইকুম ভাই। আসিফ, সালাম আলাইকুম। হামিদ, ওয়াসিফ। আসসালামু আলাইকুম। সাবাস, খুব ভালো কাজ করেছো। আমরা খুব খুশি। এরকমই আগে করতে থাকো।
কোনো রকম সাহায্যের দরকার হলে বলো। अस्सलाम वालेकुम वालेकुम भाई। सलाम। चाइना से आया सो माल इंडिया भेज दिया क्या? এটা খুব মুশকিল ছিল, কিন্তু আমরা জাহাজে পাঠিয়ে দিচ্ছি। इंडिया लो मंसूर को फोन मिलाओ। ট্যাবটা নিয়ে এসো। আসসালামু আলাইকুম ভাইজান। वालेकुम वालेकुम अस्सलाम। अस्सलाम। कैसा हो मेरे जान? কেমন আছে মনসুর ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান। মনসুর ভাই খুব পরিশ্রম করছেন রিক্রুটমেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। কাশ্মীরে 370 ব্যান হওয়ার পরে ইন্টেলিজেন্স আমাদের পেছনে পড়ে গেছে, সেই জন্য লোক নিয়োগ করতে অনেক বেশি সময় লাগছে দাদা। इंडिया में पैसे फेंक के नौजवानों को अपने बस में कर और इंडिया को तबाह कर। শুধু পাকিস্তান নয়, চায়না আর তুর্কিও আমাদের সঙ্গে আছে। পুরো মুসলিম বেল্টের সাপোর্ট আছে আমাদের সাথে। জিন্না যে কমিউনাল ফিলিংস তৈরি করে পাকিস্তানকে আলাদা করেছিল ভারতের থেকে প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, পাকিস্তান ইসলামিক দেশ হয়ে গেছে। 370 आर्टिकल अगर रद्द नहीं होता कश्मीर भी अपने हाथ में होता। পরিস্থিতি আমাদের পক্ষেই আছে। আরে পুরো পাকিস্তানের মতো ইন্ডিয়ান পাকিস্তান, পুরো ইন্ডিয়াকে ইসলামিক দেশে পরিণত করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। ইনশাআল্লাহ আমাদের প্রধান উদ্দেশ্য হলো পাকিস্তানকে হিন্দু মুক্ত করা আর ভারতে মুসলিম সংখ্যা বৃদ্ধি করা। पैसा जितना होना खर्च करो, अपन पीछे नहीं हटेंगे। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। ये हिंदू लोग इस्लाम कबूल किया या नहीं? না করেনি দাদা, वो अंदर के लोग? ওরাও করেনি এখনো। चलो देखेंगे। इस्लाम कबूल करो वरना मर जाओगे। আপনারা আমাদের সেভাবেই মারবেন যদি আমরা ইসলাম কবুল না করি তো? এই, এটা পাকিস্তান, হিন্দুস্তান নয়। তোমরা যদি ইসলাম কবুল না করো তো তোমাদেরকে মেরে ফেলা হবে। আমরা কিছুতেই ধর্ম বদলাবো না, সে তোমরা যতই অত্যাচার করো না কেন। আমি ঘরে জন্মেছি, হিন্দু হয়ে মরবো। কফি। আমি তোমায় ডিস্টার্ব করলাম না তো? না, আমার একটু মাথায় ব্যথা ছিল, তুমি ঠিক সময় কফি দিয়েছো। কাজের কি খুব চাপ রয়েছে? এটা নতুন প্রজেক্ট, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি কিছু হেল্প করব তোমার? না না, তুমি এর ব্যাপারে কিছু জানো না, আমি নিজেই ম্যানেজ করব। হুম। তোমার ফোন বাজছে। তুমি ফোনটা কেন কেটে দিলে? কিছু প্রবলেম হয়েছে নাকি? স্প্যাম কল। স্প্যাম কল? ইয়েস। কিন্তু মস্তানের নাম দেখাচ্ছিল। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মহিলা সমিতির সভাপতি শৈলজা ম্যাডাম আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিপ্লবীদের স্যালুট জানাই। আমাদের এই সমিতি এর আগে মহিলাদের জন্য এবং সমাজের জন্য অনেক করেছে, কিন্তু কিছু অন্ধবিশ্বাসী লোক আমাদের এই পবিত্র কাজে বাধা দেবার চেষ্টা করছে। আর কতদিন এই ধর্মীয় রাজনীতি আমাদের মধ্যে থাকবে? ইয়ে সবের জন্য দায়ী হিন্দু সাম্প্রদায়িকতা। আমাদের দেশ এমনি অনেক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। কে ভেঙে করার কোনো দরকার ছিল তো কেন করা হলো এভাবে? এই সবের জন্যই তো আমাদের নিজেদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। আমরা সবাই সর্বধর্ম সমভাবে কথা বিশ্বাস করি। দেখো দেখো, এই শোভাযাত্রায় কত লোক যাচ্ছে আর সকলের মুখে একই কথা, জয় শ্রীরাম।
আরে আপনারা বসুন, এইভাবে প্রতিবাদ করবেন না। ম্যাডাম, আপনি শান্ত হন, আমাদের মতন কেউ আছে তাই, না হলে এখানে দাঙ্গা বেঁধে যাবে। জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম 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 জয় শ্রীরাম। হেই, এসব কি হচ্ছেটা কি? আমরা কি করেছি? তোমরা কি করেছো? আমরা এসবের প্রতিবাদ করি, তোমরা ওদের সঙ্গে যুক্ত হয়ে এইভাবে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছ, এতে আপত্তি কোথায়? এটাই তো ধার্মিক সমভাব, ঠিক কিনা বলুন? দুই ধর্মের লোককে এক জায়গায় নিয়ে আসার নামে আপনারা তাদেরকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের মধ্যে কেউ এরকম মনে করে না। আমরা ওদের কাজে যাই, ওরা আমাদের ইসলামিক ধার্মিক অনুষ্ঠানে আসে। আপনারাই আমাদের মধ্যে ঝগড়া লাগাবার এরা এখানে কেন? এসে গেছি আমরা আবার তোমাদেরই কাছে, একে একে আসবে তোমরা আমাদেরই পাশে। জবরদস্তি করবো না তো তোমাদেরকে আর, রাজি খুশি মন নিয়ে আসবে এই পার। এই দেখো না কত আনন্দ হচ্ছে, এই লোকগুলো আমাদের দলে আসছে। কি যে আনন্দ হচ্ছে দেখো, এই দেখো দেখো কি ঘটছে, দেখো না দেখো। তোমাদের তো একটাও পয়সা দেয়নি কেউ। হ্যাঁ, সবাই একসঙ্গে বলো, বিনা পয়সা গান করো, মজা করো, মস্তি করো। তাই নাকি? হ্যাঁ, দেখো দেখো কি ঘটনা ঘটছে এখানে। তা তো দেখতেই পাচ্ছি, দু চোখ খুলে দেখছি। তবে আমাদের দেশকে ভালোবাসতে শিখুন। এসে গেছি আমরা আবার তোমাদেরই কাছে, একে একে আসবে তোমরা আমাদেরই পাশে। আমরা আমাদের ধর্ম পরিবর্তন করব না। আরে চুপ, তোকে ধর্ম পরিবর্তন করতেই হবে। মনে রাখবি, তুই এই ইসলামিক দেশে বাস করিস, শুধু মুসলিমরাই এখানে থাকবে। তুমি কি এই কথা বলবে? যখন হিন্দুস্তান পাকিস্তান আলাদা হয়েছিল তখন একটা চুক্তি হয়েছিল, পাকিস্তানি হিন্দুদের পাকিস্তান সরকার সুরক্ষা দেবে। তাহলে এসব কি? তোমরা ওই চুক্তি অস্বীকার করেছো। ইন্ডিয়াতে 7% মুসলিম ছিল, এখন বেড়ে 15% মুসলিম হয়ে গেছে। কিন্তু পাকিস্তানে আগে 20% হিন্দু ছিল, এখন কমে গিয়ে 1.5% হয়ে গেছে। কেন হয়েছে জানো? শুধু ধার্মিক অত্যাচারের কারণে। মা, বাবা। মা বাবা, আমরা করি ধার্মিক অত্যাচার, তোমরা হলে হিন্দু কাফের। না, আমরা পাকিস্তানের লোক, সংখ্যালঘিষ্ঠ বা সংখ্যাগরিষ্ঠ যাই হোক না কেন, যদি তুমি অন্য দেশকে ঘৃণা করো তার চেয়ে বড় পাপ আর পৃথিবীতে কিছুই নেই। আমরা পাকিস্তানের লোক, আমরা পাকিস্তানেরই জয়গান করব। এই কপালে বিন্দি কেন? আমাদের ইসলামে এটা চলবে না, বিন্দিটা মুছে ফেলো। হ্যাঁ, এটা খুবই পবিত্র, এটা আমার স্বামীর দীর্ঘায়ু কামনা করে। আচ্ছা, বিন্দির মানে হলো তোমার স্বামীর বেঁচে থাকা, যদি হাজবেন্ড মরে যায়। হ্যাঁ, কাফির। যে কোনো ধর্মের মানুষ যদি ইসলাম কবুল না করে তাহলে পাকিস্তানে থাকতে পারবে না। দাদা, এই বাচ্চা দুটোকে খতম করে দিই। नहीं 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 नहीं, रहीम करीम नाम बदल दो, मदरसे में डाल दो। ঠিক আছে দাদা। তোমরা এখন কি করবে? আমরা ইসলাম কবুল করতে রাজি আছি। আমাদের স্কিমে 30% আছে। নমস্তে স্যার। নমস্কার, তোমরা সবাই ভালো আছো? কি ব্যাপার এখানে এসছো? আজকে আমি খুব সমস্যায় পড়ে গেছি স্যার। কিসের সমস্যা? আমি তো কৃষক ফান্ডের পয়সাই পাইনি স্যার। টাকা পেলে না? কি বলছো কি তুমি? এক টুকরো জমিও আমি পাইনি স্যার। জমির মালিক না হলে কি করে টাকা পাবে? নিজের জমি না থাকলে কি আমি কৃষক ফান্ড পাবো না? আপনি এবং মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে 3 একর করে জমি দেয়া হবে এবং সঙ্গে কৃষক ফান্ডও দেওয়া হবে স্যার। আমরা ইলেকশনের সময় অনেক স্বপ্ন দেখাই, এখন এসে ভুলে যাও। দেখো, ওরা যেগুলো আমাদের দেয় এখন কি আর দেবে? অন্তত শ্রমিকদের বেতন তো দিন স্যার। এই
এদের একটু দেখো তো। এখন আমাদের কোনো ফান্ড নেই, যা দিচ্ছি রাখো, ঠিক আছে? স্যার আমাদের ভোট আপনাকে দিতাম, আমরা এবারেও দেব। কাকু পেয়ে গেছি, চলুন চলুন, 10 টাকার পাউচ। চলুন। স্যার, সেলিম ভাই। আসসালামু আলাইকুম এমএলএ সাহেব। ওয়ালাইকুম সালাম সেলিম ভাই। ইফতার পার্টি ভালো করে করো, মন্ত্রীরা আসছে। আপনি যেমন বলেছিলেন সেই রকম সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। ভালো, ঠিক আছে। ওকে। আরে মালেশাম, চলো গিয়ে রোজা খুলি। আমি কি ওই পার্টিতে জয়েন করতে পারি? আরে এটাই তো সর্বধর্ম সম্প্রীতি, যে কেউ আসতে পারে। এটা যদি ধর্মনিরপেক্ষতার জন্য হয়, আমি ওদের স্যালুট করছি। আদাব এমএলএ সাহেব, আসুন আসুন আসুন, মন্ত্রী মশাই আসুন আসুন। হ্যাঁ, হ্যাঁ। আসুন সাহেব, আসুন আসুন। আইয়ে আইয়ে, আদাব, আসুন আসুন আদাব, আদাব, আদাব আদাব। আমরা সবাই আজকে এই ইফতারের আয়োজনে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমি সবাইকে আদাব রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আদাব। আদাব আদাব আদাব। আদাব, আদাব, আদাব। এবার আমাদের মন্ত্রী মশাই কিছু বলবেন। আদাব আদাব। আপনাদের সবাইকে রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। আমাদের মুখ্যমন্ত্রী অল্প সংখ্যক মানুষদের খুব ভালোবাসেন এবং সম্মান করেন। মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সবাইকে। যদিও আমরা সবাইকে ভালোবাসি এবং পছন্দ করি, আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা রইল। নমস্কার, আদাব। সলিম ভাই খুব ভালো মানুষ। আদাব আদাব। এই রকম মহাপুরুষ আমাদের দেশের সব থেকে বড় গৌরব। আমি সবাইকে বলতে চাই, এনার দেখানো পথে আপনারা চলুন, এনার গাইডেন্সে চলুন। আশা করি আপনাদের সবার ভালো হবে। আদাব আদাব আদাব। দাদা, আমার পূর্ণ বিশ্বাস আছে। দাদা দাদা, আপনাদের সকলের সাপোর্ট আমাদের দরকার। নমস্কার, আদাব আদাব। স্যার, বিদ্যুৎ কোম্পানির লোকেরা আমাদের খুব অসুবিধে করছে, মিটার উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। দয়া করে ওদের বলুন স্যার। এইটা আবার কে ভাই? এই কে আবার? এই এদিকে এসো, এখানের এরিয়া ম্যানেজার কে? সেন সাহেব। কেন এদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ওদের অসুবিধে করছো? আমি জানতে চাই। তোমরা জানো না ওরা আমাদের পার্টির সমর্থক? ওরা কোনো বলুন। ইলেকট্রিসিটি বিল দেয়নি স্যার, এই জন্য লাইন কাটা হয়েছে। আমাকে এসব কিছু বলো না, আমি তাহলে সকলের ব্যবস্থা নেব। এদের যদি কোনো অসুবিধা হয় তাহলে এমন জায়গায় ট্রান্সফার করব যে জীবনে ঘরে আসতে পারবে না, বুঝেছো? তোমাদের ডিপার্টমেন্টের সকলকে জানিয়ে দিও, এটা আমার আদেশ। আবার বলছি, আমার কথা মনে রাখুন, এদের কোনো রকম যেন সমস্যা না হয়। যদি এরা ভুল করে তবু দুর্লক্ষ্য করতে হবে, বুঝেছো? আমাদের মন্দিরের খুব আমদানি হয়, আমরা সেই পয়সা চার্চ এবং মসজিদে দান করার কথা ভাবছি। আমরা এই বিষয়ে আলোচনা করে নিয়েছি এবং খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে জানিয়ে দেব। আদাব আরজে, খুদা হাফিজ। এখানে এই লোকটাকে তুমি জানো? স্যার, এই একটা বড় চোর। আগেরটা আপনি বুঝে নিন। আরে এ পুলিশ এখানে কেন? ও দেখায় আমি অনেক কিছু করতে পারি। আমার তরফ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। বিসমিল্লাহ, শুরু করুন। আমাদের প্রতি ভালোবেসে তো ওরা ইফতার আয়োজন করেনি, এটা ভোটের রাজনীতি। হ্যাঁ, আরে জমিচোর মিনিস্টার হয়ে বসে আছে, আর যারা দালালি করে তারা এখন এমএলএ হয়েছে, আর সব দুর্নীতিবাজগুলো চেয়ারম্যান হয়েছে। বাহ বাহ। জিতে গেছে, পাকিস্তান জিতে গেছে। মিষ্টি মিষ্টি না, মিষ্টি না, মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। ইয়েস, পাকিস্তান জিতে গেছে। অনেক দিন পরে আজকে ভারত হারিয়েছে। ও বাবা। আরে দাদা দাদা, মিষ্টি খান, মিষ্টি। মিষ্টি আজকে দাদা, মিষ্টি মিষ্টি। আরে একটু মিষ্টি মুখ করুন দাদা। এই মিষ্টি মুখটা কি জন্যে? আরে আজকে পাকিস্তান জিতে গেছে। থু, আমি একটা ভিখারি হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে।
আমি কেন মিষ্টিমুখ করতে যাব পাকিস্তান জেতাতে? আমি কি পাকিস্তানে থাকি নাকি? আমি একজন হিন্দুস্তানি। হিন্দ মাতা কি জয়। তবে এই দেখ তোর হিন্দুস্তান। আরে কি এমন ভুল কথা বলেছে ও? এসব রেগে যাওয়ার এভাবে কথা মারে হয়েছে? নাকি হ্যাঁ? কাউকে? তুমি ইন্ডিয়ায় থেকে পাকিস্তান জিতে পেরে মিষ্টি কি? খাওয়াবে? আরে এইভাবে ধর, হ্যালো ধর, পুলিশ ধর, স্টেশন? এই কি হচ্ছে? মারো, মারো, পাকিস্তান জেতাতে এখানে খুব গন্ডগোল হচ্ছে স্যার। একদম ছাড়বে না। মারো, মারো, মারো। এসব কি হচ্ছে এখানে? ল্যাম্প পোস্টে বেঁধে মারো। ঠিক না। একদম ছাড়বে না। বদমাইশ লোক। পুলিশ আসছে। মারো, মারো। একদম একদম এগুলো ছাড়বে না। মেরে চলবে ফেলো না। ওকে। কি মারো, শুরু হয়েছে মারো, মারো। গরিব দাঁড়াও, কি গন্ডগোল হচ্ছে এখানে? সরো সব, সরো সরো সরো, সরে যাও। কি হয়েছে? এরা পাকিস্তান সমর্থক। পাকিস্তান জিতেছে বলে আজ এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে স্যার। রাষ্ট্রীয় সুরক্ষার খাতিরে এবং দেশপ্রেমের খাতিরে কোনো সৈনিকের মৃত্যুতে লোকে দুঃখ প্রকাশ করে, লোকে জাতীয় পতাকাকে সম্মান করে এবং জাতীয় সঙ্গীত গায়। তুমি তাদেরকে ভুল প্রমাণ করতে চাইছো। দেশ বিঘাতক শক্তি এই পাকিস্তান প্রেম। আমাদের এখানকার লোক পাকিস্তানের কাছে আমাদের সব খবরাখবর পৌঁছে দিচ্ছে, দেশের ক্ষতি করছে। স্যার আপনি ওদের অ্যারেস্ট করবেন না আমরা ক্ষমতা দেখাবো? না না আপনি শান্ত হন। কনস্টেবল, ইয়েস স্যার, এদের থানায় নিয়ে চলো। যাও যাও দেখুন যাও। স্যার, কি হচ্ছে এটা? আমাদের প্রতি অবিচার হচ্ছে, অন্যায় এ হচ্ছে। তো চোরের মায়ের বড় গলা হয়ে গেল আমরা স্যার। কি করবো স্যার? আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের কোনো দোষ নেই স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। আমাদের ছেড়ে দিন স্যার। আমাদের কি অ্যারেস্ট করলেন স্যার? আমাদের কি দোষ বলুন স্যার? পাস্তার স্যার নমস্কার। প্রভুই সর্বেশ্বর্বা। আপনারা এখানে কেন? ইয়ে আমার স্বামী। ঈশ্বরকে ধন্যবাদ স্যার। গড ইজ গ্রেট। আমি আপনার স্বামীকে চিনি। প্রতি রবিবার উনি চার্চে আসেন। ও চার্চে আসে এবং জেসাসকে মানে। তাহলে কি হয়েছে? কি প্রবলেম? আপনার পরবর্তী ধার্মিক অনুষ্ঠান শুনতে ও নিশ্চয়ই যাবে। আমি কয়েকদিন গিয়ে কাজ করলে ওরা টাকা দিতে রাজি আছে। খুব সোজা, প্রথমে অসুস্থ হওয়ার অভিনয়, তারপর প্রেয়ার করার পরে সেরে যাওয়ার অভিনয়। খুব সোজা স্যার। মানুষ যখন শয়তানের মতো কাজ করে তখনই তারা প্রভু শরণাপন্ন হয়। আমরা যা করি আমাদের ধর্মের জন্যই করি, তাই না স্যার? এটা সম্পূর্ণ ভুল। 5টা লোকের মাঝে আসাটাই বড় নয়। অসুস্থ হলে হসপিটালেই যেতে হবে। এখানে ভিড়ের মধ্যে চিকিৎসা হবে না। মানুষ নিজের ধর্মের বিরুদ্ধে গিয়ে বাবাদের জয়গান করছে, আর এতেই তারা আনন্দ পাচ্ছে। তারা নাকি রোগ সারিয়ে দেবে। তারা নিজেদেরকে ঈশ্বরের অবতার বলে প্রচার করছে। যে কোনো ধর্মেরই হোক না কেন, এটা ঠিক নয়। এটা ঠিক নয় যে মানুষকে অন্ধবিশ্বাসে প্রেরিত করা। তোমরা জানো, একবার আমার মিসেস অসুস্থ ছিল। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরিবর্তে বাবাজির কাছে নিয়ে গিয়েছিলাম। তাতে কোনো সুরাহা হয়নি। আমার মিসেস আমায় ছেড়ে চলে গেল। আমার ছেলে তার মাকে হারালো। তোমরা প্রভুকেই ডাকো, তিনি সবকিছু করবেন। কিন্তু কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যেও। নমস্কার পাস্তার সাহেব। প্রভু নিন এই প্রসাদ নিন। এ কি আপনি কি করছেন, করছেন স্যার? এটা প্রসাদ হিন্দুদের খাচ্ছেন? প্রসাদ, এটা এটা আপনার অনুচিত। খাওয়াই উচিত নয়। আমি জানি এটা হিন্দুদের প্রসাদ। কিছু খ্রিস্টান তিরুপতি মন্দিরের সেবা করে, তারা মাইনে পায়, তাতেই তারা জীবিকা নির্বাহ করে, তাদের পরিবারের সম্পূর্ণ প্রয়োজন মেটায়। এই নারকলের প্রসাদ, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা খেতে অসুবিধার কি হলো? এই নারকল নাড়ুর মধ্যে দেবতাকে অনুভব করো তো, পৌষ্টিক খাবার মনে করে। থ্যাংক ইউ স্যার, এখন আমি আসি। গড সকলের মঙ্গল করুক। যাও।
জিতে গেছে, জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এ নিন, নিন, নিন। আরে বাচ্চা, দাদা একটু মিষ্টি খেয়ে যান, মিষ্টি মুখ করুন। থ্যাংক নে। ইউ আঙ্কেল। পাকিস্তানকে ইন্ডিয়া হারিয়ে দিয়েছে ক্রিকেটে, ওই জন্য চকলেট দিলাম। হ্যাঁ জুবেদা, ফোন। হ্যালো, হ্যাঁ নাজমা, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। বিয়ের পর জীবন কেমন কাটছে তোর? জামাইবাবু কেমন আছেন? বর্তমান জীবন ঠিকই কাটছে। জামাইবাবুও ভালোই আছেন। কি হয়েছে, তুই এত আস্তে কেন কথা বলছিস? তোর কথার মধ্যে সেই খুশির ভাবটা তো নেই। কোনো প্রবলেম হয়েছে নাকি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছুদিন আগে ওর কাকার সাথে জেলে দেখা করতে গেছিল, তারপর থেকেই ও যেন কেমন বদলে গেছে। এই নাজমা, চল খাবি, চল না। কে রে? আরে অনিতা, আমার ক্লাসমেট। আমি তো তোর ক্লাসমেট, তাই না? আরে পাগলি, তুই ইন্টার ছেড়ে চলে যাওয়ার পর ওর সাথে ডিগ্রিতে আমার বন্ধুত্ব হয়েছে। এই শোন না, সময় পেলে একদিন বাড়িতে চলে আয় না। বিয়ের পর থেকে তো তুই একবারও আমার বাড়িতে আসিসনি। তুই জামাইবাবুকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। সময় নেই, আসতে পারছি না, এই সব অজুহাত দিয়ে না আসার কারণ দেখাস না যেন। ঠিক আছে ঠিক আছে, তোরা তো নিজেরাই বলে যাচ্ছিস আমাকে দলে নিবি না। ঠিক আছে, তাহলে শিগগিরই দেখা হচ্ছে, বাই। নমস্কার দাদা, ওয়েলকাম ওয়েলকাম পাস্তর স্যার। তুমি ভালো আছো তো? বসুন পাস্তর স্যার। হ্যাঁ ঠিক আছে দাদা। দাদা, বাকি সকলের মতো পাস্তর স্যার বলে আমাকে ডাকবেন না, আমাকে সদানন্দ বলে ডাকবেন। এতে অসুবিধার কি আছে? আমার নাম তো মূর্তি, আমাকে সবাই ডক্টর বলে ডাকে। হ্যাঁ তাই না? আপনার ছেলে এই শহরে আছে না বাইরে? হ্যাঁ, ও এখানেই আছে। আজকালকার লোকেরা বিদেশি পেমেন্ট পাওয়ার জন্য পেটিএম, গুগল পে, ফোনপে নিয়েই পড়ে আছে। আপনি তো জানেন পলিটিক্স খুব বেড়ে গেছে, সেই জন্য হায়দ্রাবাদে পাঠিয়ে দিয়েছি। ও, খুব ভালো করেছো। গড ব্লেস ইউ বাবা। থ্যাংক ইউ স্যার। একটা ফোন এসছে, আমি একটু পরে আসছি, এসে আবার কথা বলছি। দাদা, আপনার ধর্মস্থান কেমন চলছে? সব প্রকৃতির দান। ভগবান বুদ্ধ সকলকে দেখছেন। তুমি বেতন পেয়ে খুব খুশি। বেতন আমি নিই না দাদা। সে কি, ওরা তো সব ফাদারকেই বেতন দেয়, তুমি কেন নাও না? তোমার কাছে অনেক বেশি পয়সা আছে। হ্যাঁ, সরকারি পয়সা মানে তো জনগণের পয়সা। সরকারি পয়সা কোনো বিশেষ সম্প্রদায়কে দেওয়া মানে সরকারের তরফ থেকে সেই সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হলো। আমি এটা কখনোই মেনে নিতে পারি না, সেই জন্যই আমি বেতন নেই না। কিন্তু ওরা তো মন্দিরের পূজারীকেও বেতন দিচ্ছে, তাই না? সব মন্দিরের আয় সরকারের অধীনে থাকে। মন্দিরে যেসব দান ধর্ম করা হয় সব সরকারের কোষাগারে যায়, সেই জন্যই সরকার ওদের বেতন দেয়। এটাই হচ্ছে আমাদের দেশের সরকারি নিয়ম। তাহলে চার্চের ইনকামটা কি? চার্চ তো সরকারি নিয়ন্ত্রণে থাকে না। চার্চের সমস্ত টাকা পয়সা, বিদেশি ফান্ড খ্রিস্টান অর্গানাইজেশন কন্ট্রোল করে। সরকারের এতে কোনো হস্তক্ষেপ নেই। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী চার্চের কোনো খ্রিস্টান ফাদারকেই সরকারের বেতন নেওয়া উচিত নয়। আমি খুব খুশি হতাম যদি সবাই তোমার মতো চিন্তা ভাবনা করতো। খুব ভালো, খুব আসিফ, কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না, তুমি শুয়ে পড়ো।
তোমরা কি জানো সবাই, এই গ্রিন মার্ক করা জায়গাটিতে মুসলিম ভাইরা থাকে। এই জায়গাটা খুব নিরাপদ, আমাদের এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। আর এই পিঙ্ক মার্ক করা জায়গাটাতে হিন্দুরা থাকে, ওখানে বোম ব্লাস্ট করতে হবে। ইনশাআল্লাহ আমরা সফল হব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হায়দ্রাবাদ সিটিতে কমিশনার হয়ে আসছেন মিস্টার সুরেশ কুমার। ও উনি? শহরে হওয়া বোম ব্লাস্টে সন্ত্রাসবাদীরা এখানে লুকিয়ে রয়েছে। আইপিএস সুরেশ কুমারের নেতৃত্বে তাদের তল্লাশি চালানো হচ্ছে। স্কুলের কিছু বাচ্চা এবং শিক্ষকদের তারা আটকে রেখেছে। এই অস্ত্র হাত থেকে ফেলো, সারেন্ডার করো, নাহলে এক্ষুনি ফায়ারিং শুরু করব। चुपचाप यहाँ से निकल जाओ, वरना ये स्कूल को बच्चों को उड़ा देंगे। हाँ! সবেমাত্র পাওয়া খবর অনুযায়ী সন্ত্রাসবাদীদের গুলিতে বিদ্ধ হয়ে দুজন পুলিশ অফিসার মারা গেছেন। এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আইপিএস অফিসার মিস্টার সুরেশ কুমার ভেতরে প্রবেশ করেছেন। অফিসার মিস্টার সুরেশ কুমারের হাতে অনেক সন্ত্রাসবাদী মারা পড়েছে। তিনি সব বাচ্চাদেরও বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু আমাদের কাছে পাওয়া খবর অনুযায়ী একজন সন্ত্রাসবাদী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। স্যার, শোনা যাচ্ছে এই অপারেশনে দুজন পুলিশ অফিসার মারা গেছেন। হ্যাঁ, দুর্ভাগ্যবশত এটা ঘটেছে, দুঃখিত। স্যার, এই অপারেশনের সফলতা পেয়ে আপনার কেমন লাগছে সেটা আমাদেরকে একটু জানান। আমরা ওদের মাটিতে পুঁতে ফেলবো যদি কেউ দেশদ্রোহী হয়, এটাই শেষ কথা। আমরা শুনেছি যে একজন সন্ত্রাসবাদী পালিয়ে গেছেন, আপনি কি বলতে চান? ওকেও আমরা মাটিতে মিশিয়ে দেব। আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি মেসেজ দিতে চান? দেশকে আমরা সম্মান করি এবং দেশকে আমরা ভালোবাসি। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। ডিয়ার অফিসার্স, প্লিজ বি সিটেড। আমাকে আপনাদের এই শহরে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমাদের এই শহরটা আন্তর্জাতিক মানের। সাফল্যের চেয়ে সমস্যা এখানে অনেক বেশি সংখ্যায় রয়েছে। এখানের লোক বিপদে পড়লে প্রথমে পুলিশকেই খবর দেয়। এইভাবে আমরা নাগরিকদের সুরক্ষার দায়িত্ব বহন করে চলেছি। আমরা চাই ওদের বিশ্বাস আমাদের প্রতি আরও বেড়ে উঠুক। মূলত মহিলাদের শ্লীলতাহানির বিরুদ্ধে আমাদের শক্ত পদক্ষেপ নিতে হবে, আর মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলতে হবে। আমাদেরকে খুব শক্ত এবং নির্দয় হতে হবে। আইন মেনে কাজ করলে আমার সহযোগিতা পাবেন। আপনি রোজ কেন মদ খান বস?
সত্যি কথা বললে কেউ বিশ্বাস করবে না। আমরা বিশ্বাস করবো, বলুন আপনি সত্যি বলছো? হ্যাঁ নিশ্চয়ই। যখন আমি আমার নাম প্রশান্ত কিশোর বলি তখন লোকে আমাকে ভৎসনা করে, আমি নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি, আরও কত কী সব বলে। তোমরা বলো আমি এসবগুলো করি? আজগুলো আমার উপরে সব বিদেশি ফান্ড আদায় করার লোকেরা আজ নয়তো কাল পাবলিকের এসে পড়বে। তুমি এতে কি করতে পারো বস? আপনি কি শুধু এই কারণেই রোজ মদ খান বস? আমার আর একটা সমস্যা আছে। সেটা আবার কি বস? আমি খুব পরিশ্রম করে একটা জমি কিনেছিলাম, মনিস্টারের লোকেরা হাতিয়ে নিয়েছে। 6 বছর হয়ে গেছে, এখনো কিছু করছে না। কিভাবে পাবো আমি জমিটা? এখন আমি কি করব? কোর্ট দেরি করলে আপনি মদ খেয়ে যাবেন? আমার পরিশ্রমের মূল্য কোর্ট কি বুঝবে? আমার মনের দুঃখ ব্যথা কোর্ট বুঝবে না, সব মাটি হয়ে গেল। এই জন্যই তো কোর্টের বিচারের এত সময় লাগে। লোকে মরে যাবে তবু বিচার পাবে না। এই লোকটা দেখো তো কি বলছে, দাঁড়াও দেখছি। দাদা আমি সিগারেট খাচ্ছিলাম দাদা। এটা কবে থেকে শুরু করলে? যবে থেকে আমার টেনশন শুরু হয়েছে। 20 লাখ টাকা বিল করেছিল প্রাইভেট হসপিটালে যখন আমার করোনা হয়েছিল, আর সেই বিল চোকাতে চোকাতে আমার জীবন প্রায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কিভাবে বেঁচে আছে আমি জানি, তাহলে সিগারেট খেতে হবে? কি যে বলেন আপনি! এটা সমস্যার সমাধান নয়। আরে এ তো নিজেকে শেষ করে দেওয়ার মতো। তাহলে আমার এখন কি করা উচিত বলো? যখন সরকার লোক সংখ্যা অনুযায়ী চাকরি দিতে পারছে না, কত ছেলে মেয়ে ডিগ্রি নিয়ে বসে আছে, কত ছেলে পোস্ট গ্রাজুয়েট করেছে, কত লোকে পিএইচডি করে বসে আছে। শুধু সরকারের ভুল নীতির জন্য আমরা এখনো পর্যন্ত কোনো চাকরিই পাচ্ছি না। আরে সমস্ত সরকারি প্রতিষ্ঠান তো প্রাইভেট হয়ে গেছে, চাকরি পাবো কোত্থেকে? প্রাইভেটে তো আরক্ষণ চলবে না। হ্যাঁ ঠিকই তো। এরকম আরক্ষণের দুঃখে মদ খাওয়ার থেকে আমার মতো পেট পুরে খাওয়া ভালো। নো স্মোকিং, নো ড্রিঙ্কিং। আমি তো শুধু চিপস খাই, জনগণের পয়সা তো খাই না। হ্যাঁ, তোমাদের সকলকে আল্লাহর দোহাই, কোন রকম সুযোগ যেন হাত ছাড়া না হয়। জিহাদের এই পবিত্র যুদ্ধে আমরা শেষ দেখে ছাড়বো। আসিফ ভাই, কি নতুন খবর নিয়ে এসেছো? এই পুরো মিশনটা তোমার উপরে নির্ভর করছে। আল্লাহ যেই চান্স আমাদের দিয়েছে এটা আমরা কোনো মতেই হারাবো না, আমাদেরই জিত হবে। দাদা মেটেরিয়াল যাই হোক না কেন, টার্গেটে পৌঁছতে হলে কিছু অন্য ব্যবস্থাও রাখতে হবে। সুবহান আল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কেউ এক জায়গায় থেকো না, কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক রেখো। সিসিটিভি ক্যামেরার আওতায় এসো না, সবাই সতর্ক থেকো। ঠিক আছে দাদা? ইনশাআল্লাহ। তোমাদের যে মোবাইল দেওয়া হয়েছে সেটা এক্ষুনি অন করবে না, অ্যাকশনের ঠিক আগে মোবাইল অন করবে, বা আমি তোমাদের আদেশ দেওয়ার পর অন করবে। কারণ আগে থেকে ঘটনার খবর পাওয়া সহজ নয়, এটা সময় সাপেক্ষ। তোমরা তৈরি থেকো, পালিয়ে যাওয়ার সুযোগ পাবে। এই টেকনিকটা খুব ভালো দাদা। আরে বাবা, এটা চায়নার টেকনোলজি, এটা খুব উন্নত মানের টেকনোলজি। চুরি করার পরেও তোমরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে। ঘটনা ঘটার পর তোমরা কেউ আর কেউ আমরা খেয়াল রাখবো দাদা, কারণ আমাদের মধ্যে অনেকেই ওইসব রাজ্যে থাকে। যদি দরকার পড়ে তাহলে আমরা এই রাজ্য ছেড়ে পাকিস্তান বা বাংলাদেশে চলে যাব, যেখানে আমরা সুরক্ষা পাবো। ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই জয়ী হব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। স্যার, কোডটা পাওয়া গেছে। আই সি। ওকে, গুড। এ তো সব ঠিকই আছে, তাড়াতাড়ি একটা মিটিং অ্যারেঞ্জ করো। ওকে অফিসার্স, আপনারা কি জানেন এই মুহূর্তে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা কোনটা জানেন কি? করাপশন স্যার। ইয়েস, ইউ আর রাইট, কিন্তু এর সমাধানও আছে। কিন্তু এর চেয়েও বড় বিপজ্জনক সমস্যার কথা আমি জানি, সেটা হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। যদি আমাদের দেশের কোনোখানে সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটে থাকে, এটা খুবই দুঃখজনক যে তার সঙ্গে সবসময় হায়দ্রাবাদ জড়িয়ে থাকে। আপনি ঠিক বলেছেন স্যার। সব সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকছে। খবরিদের থেকে জানা গেছে হায়দ্রাবাদই ওদের অন্যতম প্রধান ঠেক। এটা বিশ্বস্ত সূত্রের খবর স্যার। হ্যাঁ, আমাদের সমস্ত খবরিদের এই কাজে সক্রিয় হওয়ার নির্দেশ দাও। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার, যদি আমরা ঘেরাবন্দি করে তল্লাশি করি তাহলে ভালো রেজাল্ট পাবো আমার মনে হয়। এর আগেও আমরা কর্ডন করে ব্যারিকেড করে খুবই ভালো ফল পেয়েছি, কিন্তু প্রত্যেকটা সরকার আলাদা আলাদাভাবে নিজের মতো করে কাজ করে। এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। স্যার, আপনার কথা মতো সব তথ্য জোগাড় করেছি। ইউ ক্যান সি দ্য ভিজুয়ালস অলসো। স্টার্ট। Terrorism is the
the biggest problem for the countries of the world. Terrorist organizations have targeted India. Few terrorist groups are spreading drugs and counterfeit notes in India. The terrorists have planned to plant bombs on August 15th in Greater Hyderabad. এই 15ই আগস্ট হায়দ্রাবাদে সন্ত্রাসবাদীরা একটা বোম বিস্ফোরণ করার পরিকল্পনা করছে। আমরা যা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। এই প্ল্যানটাকে আটকাতেই হবে। আপাতত এটাই আমাদের প্রধান করণীয়। সন্ত্রাসবাদী সংগঠনগুলো আগে আলাদা আলাদাভাবে কাজকর্ম করত। এই দেখুন রিপোর্ট স্যার। শীঘ্রই আমাদের গোয়েন্দা বিভাগকে সতর্ক করে দাও। শিওর স্যার। এসিপি লোহিত এই অপারেশনের নেতৃত্ব দেবেন, ঠিক আছে? ইয়েস স্যার। তুমি যোগাযোগ রেখো। ইয়েস স্যার। কিছু বার করতে পারলে? না স্যার, কিছুই বলেনি। আই ভালোই ভালোই বল, নাহলে শুট করে দেবো। বললাম তো স্যার, আমি আধার কার্ড করি, প্যান কার্ড করি, হাওয়ালা করি, সোনাদানারও করি, কিন্তু টেররিস্টের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। আমি এসব বড় বড় ব্যাপার জানি না স্যার। আপনি কেন আমার উপর জুলুম করছেন? তুই কিচ্ছু জানিস না তাহলে? কিচ্ছু জানি না স্যার। ও মুখ খুলবে না, শক ট্রিটমেন্ট দিতে হবে। না ম্যাডাম, আপনি আমার উপর এখনো রেগে আছেন। আমি খুব ভালো এই মানুষ। চুপ কর। বলছি ম্যাডাম, আমি শুনেছি যে স্বাধীনতা দিবসের দিন খুব বড় বোম ব্লাস্ট করা হবে ম্যাডাম। এই তুই খুব ভালো করেই জানিস যে কোন ইনফরমেশন আমরা তোর থেকে চাইছি, বলে দে। আমার সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই স্যার। আমি ওদের চিনি না, জানি না, কোনো খবর রাখি না স্যার। আমি শুধু জানি যে পয়সাটা শুধু বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তান থেকে আসে স্যার। কিছুদিন আগে কোনো বেআইনি টাকা এসছে? হ্যাঁ ম্যাডাম, 15 দিন আগেই অনেক টাকা পয়সা এসেছে, কিন্তু কোথায় এসেছে এবং কত টাকা এসেছে আমি কিচ্ছু জানি না। এই ওদের থেকে টাকা কে নিয়েছে? আমি সত্যি জানি না এই, স্যার। মিথ্যে বলবি না, সত্যি করে বলছি বল। স্যার। একে চিনিস? না স্যার। একে না চিনিস? স্যার, না স্যার। আর একে? না স্যার। আমি শুনেছি যে ওরা প্লাস্টিকের পরিকল্পনা করছে স্যার। আচ্ছা, এখন তাহলে আমি আসি, ঠিক আছে? বাড়ির এত কাছে এসো, তুই ভেতরে যাবি না? চল ভেতরে গিয়ে একটু জল টল খেয়ে যাবি, তোকে চা বানিয়ে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। হ্যাঁ চল। এই তোর বান্ধবী জুবেদার বিয়ে হয়ে গেছে না? কেমন আছে ও? ভালোই আছে হয়তো, কিন্তু একটা ব্যাপারে ও খুব চিন্তিত রয়েছে। কোন ব্যাপারে? আরে ওর হাজবেন্ড আসিফ আছে না, মনে হয় সন্ত্রাসবাদীদের সাথে ওর কোনো যোগ রয়েছে। কি বলছিস রে? সন্ত্রাসবাদীদের সঙ্গে? হ্যাঁ রে, এটা নিয়েই ও খুব চিন্তায় রয়েছে। আর ওকে এই অবস্থায় দেখে আমারও খুব টেনশন হচ্ছে রে। স্যার, আমার ওয়াইফ এবং নাজমা একে অপরের খুব ক্লোজ, যাকে বলে কমন ফ্রেন্ড। ওর হাজবেন্ড যে সন্ত্রাসবাদীর সঙ্গে জড়িত সেটাও সন্দেহ করছে। জাস্ট এ ডাউট স্যার। ওর কোনো ফটো ডিটেলস আছে আপনার কাছে? হ্যাঁ দেখুন স্যার, এর নাম আসিফ স্যার। খোঁজ নিয়ে দেখো এর সঙ্গে আর কে কে আছে। আমরা খুব তাড়াতাড়ি কমিশনারকে রিপোর্ট করি। ঠিক আছে স্যার। স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে ওকে এবং ওর গ্যাংকে শেষ করে দিই। নকসালদের মতো সন্ত্রাসবাদীদের এনকাউন্টার করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সন্ত্রাসবাদ ধর্মের সঙ্গে যুক্ত থাকে। কোনোভাবে ওরা মারা গেলে মূল অপরাধীদেরকে ধরাই যাবে না, তাই আমাদের সতর্ক থাকতে হবে। এরা কারা, এদের পেছনে কারা আছে, এরা টাকা পয়সা কোত্থেকে পাচ্ছে, এসব আমাদের জানতে হবে। তার চেয়ে ভালো এদের কাজে লাগিয়ে এদের পেছনে কারা আছে সেগুলো আমাদের জানতে হবে, খোঁজ নিয়ে বার করতে হবে। এটা জানতে হবে যে কে ওদের পেছন থেকে পরিচালনা করছে, আরও কে কে ওদের পেছনে আছে, এসব খুঁজে বার করো। ওকে স্যার। এনআইএ থেকে আমি এটাই শিখেছি। আবু বাকার আজ থেকে 15 বছর আগে এই শহরে বোম ব্লাস্ট করেছিল। এখন সে কোর্ট প্রসেসিংয়ে রয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে জানতে পেরেছি যে এখানে বোম ফেলে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হবে। কমন। কাকিমা, আপনার জামাই আসিফ সন্ত্রাসবাদীদের কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। আমার মতে জুবেদাকে কিছুদিনের জন্য আপনাদের কাছে এনে রাখুন। ঠিক আছে। আমার মতে এখন এটা করাই সব থেকে ভালো হবে। শুনছো? আমি এখন আসছি, আপনারা বেশি চিন্তা করবেন না। আরে ও দিল্লি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, দেখতে অত সুন্দর। আরে আমরা তোমার সঙ্গে ওর বিয়ে দিয়েছি কারণ ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মামনি, তুমি অন্য কারো কথায় কেন এত অস্থির হচ্ছ? এরকম মন খারাপ করো না মা। এখনো সময় আছে মা আমাদের কাছে। চলো ঘরে ফিরে যাই মা। এটা বিদেশ নয় বাবা, এটা হিন্দুস্তান। এটাই এখানকার প্রথা যে বাকি জীবনটা স্বামীর সাথেই কাটাতে হবে আমাকে। আমি আমার স্বামীকে ছেড়ে কিভাবে আসবো বাবা?
দেখো মা, আমাদের সমাজের ওপরে লোকের একটা ধারণা আছে কি আমরা সবাই সন্ত্রাসবাদী। তা সত্যি কি মিথ্যে সেটা আমাদের থেকে তুমি সেটা ভালো বলতে পারো। প্রথমত, তোমার স্বামী দেখতে সুন্দর, খুবই উচ্চশিক্ষিত মা। আমরা তো এতদিন ধরে এটাই ভেবেছিলাম। না মা, আমার বিশ্বাস ও ঠিক বুঝবে। আমরা ওকে বুঝিয়ে ঘরে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করব, তুমি চিন্তা করো না মা। তুই চিন্তা করিস না মা, আল্লাহ মহান, সে নিশ্চয়ই কিছু করবে। দেখো, সব বাড়িতেই মেয়েরা বাড়ির কাজ করে, শুধু আমার বাড়ির এই সুন্দরী কন্যাটিকে ছেড়ে। সব বাড়িতেই মারা একই কথা বলে। আমি সব বুঝেছি। ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি। এই নাও কফি। দেখো, অফিসার নিজে তোমার জন্য কফি নিয়ে এলো, কি বলবে? হ্যালো হ্যালো, সুদর্শন দাদা, হ্যালো, পয়সা কবে দেবে? দেখতে দেখতে 3 মাস তো হয়ে গেল। সুদর্শন দাদা, একটু সময় দিন, খুব টেনশনে আছি, বুঝুন। আরে তোমার টেনশন নিয়ে আমি পড়ে থাকবো নাকি? পয়সা নেবার সময় খেয়াল ছিল না তোমার? আর এখন টেনশনে ছুতো করছো, শোধ দিতে পারো না তো পয়সা নিয়েছো কেন? এবারে কিন্তু ব্যবস্থা নেব। আমি শীঘ্রই শোধ করে দেবো দাদা। চিন্তা করো না বাবা, তুমি দেখবে এই চাকরিটা আমি নিশ্চয়ই পেয়ে যাব। তারপর তুমি তোমার সব ধার শোধ করে দিও। কীর্তি তো ইন্টারভিউটা দিল, চাকরিটা কেউ পাবে? হ্যাঁ হ্যাঁ, ও অনেক বুদ্ধিমান, এর আগেও অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এখনো চাকরি পায়নি। কোটার মধ্যে পড়লে এত কোনো চাকরি পেয়ে যেত। কীর্তির মতো মেয়েরা চাকরি না পেলে আমার খুবই কষ্ট হয়। আমরা তো এখানে, আসিফ কোথায়? আমাকে ও বলেছিল যে ওর আঙ্কেলের বার্থডে আছে, ওই জন্য ও আসেনি। তুই কি করে আমার মনে হ্যাঁ পড়েছে? ঠিকই বলেছেন। আরে এই বাগানে এত বেলুন কেন লাগানো হয়েছে? এখানে কারো জন্মদিন পালন করা হচ্ছে? আরে গাধা, তোর বার্থডে তোর মনে নেই? আমার বার্থডে? তাহলে কেক কোথায়? এই তো কেক, আর এই তো ছুরি। না, আমি ছুরি দিয়ে খাবো না, আমি এমনি এমনি খাবো। নে খা। এক মিনিট দাদা, এই আঙ্কেল আমাকে পাগল মনে করে না, কিন্তু আমি পাগল নই, আমি 1 নম্বরের গাধা, ওটা তো আমরা জানি। জিতেন্দ্র, মুন্না, বলুন। এই গাধাটার জন্মদিন, সেই জন্য আমি একটু মদ্যপান করে নিচ্ছি। এই শোন 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 শোন, আরে হ্যাঁ বলো বলো। সত্যিকারের মদ্যপী তারাই হয় যারা কিনা মদ্যপানের পর চাকরির ব্যবস্থা করতে পারে, একের পর এক নিয়োগের ব্যবস্থা করে, রেলওয়েতে, স্বাস্থ্য দপ্তরে, শিপিং এ, একের পর এক নিয়োগে সারা দেশের বেকার সমস্যা দূর করতে পারে। ইয়েস, বুঝেছো? 1 কোয়ার্টার প্লিজ। এই কিছু বল। শুনছো গোবর্ধন, জন্মদিন তো সবাই বানায়, কিন্তু তাদের মধ্যে তারা কেন জন্মেছে কতজন জানে সেটা? তোমরা কেন জন্মেছো? লোকের থেকে পয়সা লুট করতে, না ব্ল্যাক মানি লুকানোর জন্য, কয়লার খনি লুকানোর জন্য, না চন্দন কাঠ লুকানোর জন্য? রাজনীতির নাম করে লোককে অসহায় তৈরি করছে। কেন 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 জন্মেছো তোমরা? বাহ, খুব ভালো বলেছো মুন্না ভাই। আমি তোমার সঙ্গে এক সুরে গলা মিলিয়ে বলছি, তোমার এসব কথা সত্যি। শুধু তাই নয়, আমাদের কিছু পুলিশ সমাজের কিছু করাপ্ট লোকদের সাথে হাত মিলিয়েছে এবং তারাই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে চলেছে এবং এরাই পাবলিকের থেকে পয়সা লুট করছে। ঠিক বলেছেন। কনগ্রাচুলেশন গোবর্ধন, জন্মদিনের শুভেচ্ছা রইল। তুমি তোমার আঙ্কেলকে ঠিকমতো দেখাশোনা করো। যারা নিজেদের বাবা মা গুরুজনদের দেখাশোনা করে তাদের জীবন সুখময় হয়। আমি মদ খেয়ে বলছি না, কিন্তু কথাটা সত্যি, তোমরা মনে রাখবে। হ্যাঁ, জীবনে যতই কষ্ট আসুক না কেন, গুরুজনদের কখনোই কষ্ট দেবে না, যদি নিজেদের ভালো চাও তো। এই যে ছুরি দেখছো, এটাতে কেক কাটা যায়, মাংস কাটার জন্য নয়। প্রাণী হত্যা মহাপাপ। জয় গোবর্ধন, জয় জয় গোবর্ধন। নমস্কার স্যার। নমস্তে, টেক ইউর সিট। আপনার নাম? কীর্তি স্যার।
দরকার নেই। কোন সাল থেকে আন্তর্রাষ্ট্রীয় মহিলা দিবস পালন করা হয় আপনি জানেন কি? 1975 স্যার। রাইট অ্যান্সার। ভাইটামিনের ফুল ফর্ম কি? কে প্রথম এটাকে আবিষ্কার করেন? ভিটামিন কথাটার ফুল ফর্ম হচ্ছে ভ্যালু ইন্টিগ্রেশন। আমাদের দেশের সমস্ত উপরাষ্ট্রপতির নাম প্রথম থেকে এক এক করে বলতে পারবেন? পরপর হতে হবে কিন্তু। বলুন। सर्वेपल्ली राधाकृष्ण, डॉक्टर जाकिर हुसैन, फकीरुद्दीन आली अहमद, जगदीप धनकर सर। মেয়েটা খুবই ব্রিলিয়েন্ট, কিন্তু চাকরিটাকে দেওয়া যাবে না। চাকরিটা তো রিজার্ভ কোটায়। গলি খুপড়ি সব জায়গায় আমাদেরকে নাকা চেকিং করতে হবে, তবেই ওরা ধরা পড়বে। আমরা আমরা ম্যাগাজিনটাকে ভালোভাবে চেক করেছি। আরে কীর্তি, ওই পাবলিক সার্ভিস কমিশনের তুই যে ইন্টারভিউ দিয়েছিলিস কি হলো? রোজি, রেজাল্ট বেরিয়ে গেছে কি? হ্যাঁ, চেক করেছি। আমি তো জব পেয়ে গেছি। তোর কি হলো? আমার হয়নি। কিন্তু কেন? তুই তো আমার থেকেও বেশি পার্সেন্টেজ পেয়েছিস। আচ্ছা, তুই তো কোটার মধ্যে পড়িস না, তাই না? বাবা, আমরা কি কোটা পেতে পারি না? এটাই আমাদের দুর্ভাগ্য। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, না জমি জায়গা, না নিজেদের বাড়ি, ব্যাংক ব্যালেন্স পর্যন্ত নেই, শুধু ঋণে ডুবে রয়েছো। তাও আমরা উঁচু জাতের। আজ যদি আমার কোটা থাকতো, তাহলে চাকরিটা আমি পেয়ে যেতাম। এখন আমি কি করি? আম্বেদকর মহান পুরুষ। উনি রিজার্ভেশন অ্যাক্ট চালু করেছিলেন ব্যাকওয়ার্ড ক্লাসের লোকেদের শুধু 10 বছরের জন্য। এটা এখন ভোট ব্যাংকের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। এখন রিজার্ভেশন পলিসিকে ভুল পথে চালিত করছে। এটা ঠিক নয়। এটা যদি গরিবদের জন্য হয়, তাহলে তো সব গরিবদের জন্যই হওয়া উচিত। গরিবদের মধ্যে আবার বড় ছোট কি আছে? সেই জন্য আমি বলেছিলাম ইঞ্জিনিয়ারিং জয়েন করতে। আইটি জব ইজিলি পাওয়া যেত। পাবলিক সার্ভিস ঘোটালা সব পোস্ট গ্রাজুয়েটে হয়, রিজার্ভেশনের দূর উপযোগ হয়। এই অবস্থায় আগে আমাদের কি করণীয়? আম্বেদকর মহাশয়, উঁচু জাতিতেও গরিব লোকেরা রয়েছে। উঁচু জাতের গরিবরা কি সবসময় গরিবই থেকে যাবে? আপনি হয়তো এটা কখনো বুঝতেই পারেন। আজ যদি আপনি বেঁচে থাকতেন, তাহলে মানুষ কতটা গরিব তার উপর নির্ভর করে কোটা সিস্টেম শুরু করতেন। আমি এখন কি করব? আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এই কোটা সিস্টেমে চক্করে থাকলে আমি জীবনে কোনোদিনও চাকরি পাবো না। কলেজে ভালো মার্কস পাওয়া সত্ত্বেও আমার থেকে যারা কম মার্কস পেয়েছে, আজ তারা ভালো চাকরি পেয়ে গেছে। ফার্স্ট লিস্টে আমার নাম এসেছিল, কিন্তু কি লাভ হলো আজ তাতে? একটা চাকরি অবধি পাচ্ছি না। এইসব মেরিট লিস্ট, মার্কস কোনো কাজে লাগে না। এইসব দিয়ে কেউ চাকরি পাবে না। কত স্বপ্ন ছিল আমার, বাবার মায়ের জন্য কত কিছু করতে চেয়েছিলাম আমি, কিন্তু কিচ্ছু পারলাম না। সব স্বপ্ন ভেস্তে গেল আমার। আমার বাবা মা কত আশা করেছিল আমার ওপরে, তাদের আশা আমি পূরণ করতে পারলাম না। ভগবান, আমাকে আর কোনোদিনও এই উচ্চ জাতিতে জন্ম দিয়ে পাঠিও না।
আর যদি জন্ম দিতেই চাও তাহলে কোনো নিচু জাতিতে জন্ম দিও, যেখানে কোটা সিস্টেমের মাধ্যমে আমি একটা চাকরি অন্তত পাবো। হে ভগবান, এই কাজ করার জন্য তুমি আমাকে ক্ষমা করো। মা, এটা তুই কি করলি? মা, মা। এই যে কীর্তি নামের মেয়েটা মারা গেছে, এটা হত্যা না আত্মহত্যা? আপনি কি লোকে তো এমনও বলছে এটা নাকি প্রেম ঘটিত আত্মহত্যা। তোমরা আমার মৃত মেয়েকে নিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছো। দেখো দেখো নির্লজ্জ কোথাকার, এটা প্রেম ঘটিত। সরকার যতদিন এই কোটা সিস্টেম বন্ধ না করবে ততদিন এই ধরনের সুসাইড কোনোদিনও বন্ধ হবে না। মা, এটা তুই কি করলি? মা, কেন করলি এরকম? খতম করো, খতম করো, খতম করো, খতম করো, খতম করো। যারা এই কোটা লাভ নিচ্ছে তারা কি জীবনভর এইভাবে লাভ নিতে থাকবে? এর কি কোনো পরিবর্তন হবে না? এমপি, এমএলএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার, আইএএস অফিসার, এদের কি কখনো সংরক্ষণের দরকার পড়ে? এই মানুষগুলো কি বংশ পরম্পরায় রিজার্ভেশনের লাভ নিয়ে যাবে? এটা কি মানা যায়? যদি রিজার্ভেশন খতম হয়ে যায় তাহলে জাতপাত অনুযায়ী চাকরি পাবে, এটাই কি আপনারা বলতে চাইছেন আজকের দিনে? হ্যাঁ, রাজনৈতিক নেতাদেরও এইসব নিয়ে ভাবতে হবে। স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এইসবগুলো চলতে থাকবে। এসবের একটা স্থায়ী মীমাংসা এক্ষুনি দরকার। রিজার্ভেশন ব্যবস্থা খতম হওয়া দরকার। এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, বুঝুন আপনারা। রিজার্ভেশন ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। জনগণের এই ব্যাপারে আলোচনা করা খুবই দরকার। রিজার্ভেশন সিস্টেমটা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, এটা শেষ হওয়া দরকার। রিজার্ভেশন পলিসি এরকম চলতে থাকলে আত্মহত্যা বাড়তে থাকবে। রিজার্ভেশনের ব্যাপারে একটা সুনিশ্চিত পরিবর্তন দরকার। এগুলো মেনে নেওয়া একদমই উচিত নয়। বডিকে তাড়াতাড়ি পোস্টমর্টমের জন্য পাঠান। এটা খুবই দুঃখের বিষয় যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। এই আত্মহত্যাগুলো আটকানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। এটা একটা সাধারণ সমস্যা নয়, এটা এখন একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ডক্টর আম্বেদকর এইরকম রিজার্ভেশন আনেননি, এটা একদমই তা নয়। এই পলিসির পরিবর্তন করে নতুন পলিসি নিয়ে আসার দরকার আছে। ব্যাপারটা খুবই আঘাত করেছে, এটা খুব দুঃখজনক, ভাবা যায় না, খুবই দুঃখজনক। তাহলে তুই সময় পেলি আমার বাড়িতে আসার? আরে আমি আসার জন্য অনেকবার ভেবেছিলাম, কিন্তু সময় পেতাম না। হ্যাঁ, বুঝতে পারছি নতুন বিয়ের পর তো সময়ের অভাব হয়েই যায়। আচ্ছা এবার বল, গুড নিউজটা কবে শোনাচ্ছিস তুই? আরে আমরা এখন বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো কিছুই ভাবিনি। আমার কথা ছাড়, এবার তুই বল তোর বিয়ে কবে? না রে, বিয়েতে আমার ইন্টারেস্ট নেই। আর যদি আমি কাউকে বিয়ে করিও তাহলে তাকে বলে দেবো সে যেন ৩-৪টে বিয়েতে না যায়। এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। আমি জানি আমাদের ধর্মে বহু বিবাহের প্রচলন রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে কোনোদিনই সাপোর্ট করি না। সব কিছু ওপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি, উনি যা ঠিক মনে করবেন সেটাই করবেন। এই সব জানার পর আমার আর বিয়ে করার ইচ্ছে নেই। ভাই, যদি তুমি আমার বোনের বিয়েতে নিজে না আসো তাহলে আমি আমার বোনের বিয়েই দেব না। বিয়েতে আমি না বলে দিয়েছি, তোমার বোনের বিয়েতে আমি আসবো না। আমার বোনের বিয়েতে যেটা আমি অনুভব করেছি সেটা তোমার বোনের বিয়েতেও অনুভব করতে চাই। তুমি কার সঙ্গে কথা বলছো? কেউ তোমার ফোনে নেই, মিথ্যে নাটক করছিলে। দাও ফোনটা, এই ব্যাপারে তোমার কথা শুনবো না। আসসালামু আলাইকুম জুবেদা ভাই। দাদা, সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বলুন দাদা। হ্যালো মালেশ। হ্যাঁ
তুমি নাজমাকে ড্রপ করে দিও, এদিকে আমি জুবেদাকে জায়গায় পৌঁছে দেব। ঠিক আছে দাদা। এই দাঁড়া দাঁড়া, গাড়ি রাখা, গাড়ি গাড়ি বন্ধ কর। গাড়ি কোথায় গেছিলি রে? দাঁড়া। দুজনে একসঙ্গে কোথায় যাবি? হ্যাঁ? দাঁড়া দাঁড়া, এই, মা- তোমাদের মাথা খারাপ হয়ে গেছে কি? কোথায় এসব কি করছিস করছো তোরা? তোমরা? ছাড় দে। কেন মারছো ওকে? মার ওকে। আরে মেরো না। মার, মার, এই কি করছো তোমরা? মার। আরে কেন মার, মারছো? কি হয়েছে মার। বলো? এই তুই মুসলিম হয়ে হিন্দু ছেলের বাইকে কেন বসেছিস? ওটা আমার ইচ্ছে, আমাকে জিজ্ঞেস করবার তুমি কে? আমরা বাইক কেনার সময় হিন্দু মুসলিম দেখে বাইক কিনি কি? রাস্তায় চলবার সময় হিন্দু মুসলিম আলাদা আলাদা রাস্তা হয় কি? এই মার, ধর, এ, মার। এ, তোমাদের শিক্ষাতে ভাবে হবে, বললে তোমরা শিক্ষাতে বুঝতে হবে। পারো না কি? দাঁড়াও। বোঝাতে গেলেও বুঝতে চাও দাঁড়াও। না। এই, ধর, এই, এখানে কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে এখানে? কি সব চলছে এখানে? আরে এইসব মারপিট করছো কেন? কি চলছে এখানে সব? দাঁড়াও। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই ধরনের ভুলভাল পোস্ট দেখে নিজেদের মধ্যে এরকম আচরণ করছো। ধার্মিক উন্মাদনার কারণে তোমরা গাধার মতো আচরণ করছো। মতলবী নেতারা তোমাদের ব্যবহার করে আমাদের এই দেশটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে। কিন্তু ও হিন্দু, আমরা মুসলিম। আরে এই, তোমার বাবা সারা জীবন মাংস বিক্রি করে তোমাদের ভরণ পোষণ করেছে। হিন্দুরাও তো মাংস কিনতো, ওরা মাংস কিনতো বলে আজ তোমরা নিজের পায়ে দাঁড়াতে পেরেছো। আরে জানি ভাই, অনেক মুসলিমরাও হিন্দুদের দোকান থেকে তো দুধ কিনতো, সেসবের হিসেবও কি আমরা রাখবো? আরে আপনি আপনার নিজের প্রতিবেশীকে বুঝতে পারেন না, তাহলে এরকম বড় বড় ধর্মকথা কি করে বুঝবেন? তুমি যাও। তুমি ঠিক আছো তো দাদা? হ্যাঁ ঠিক আছে। এটা একদমই ঠিক না। যখন তোমরা কোনো অন্যায় দেখবে শুধুমাত্র তখনই তোমরা প্রতিবাদ করবে। এটা ভারত, ভারতবর্ষ, এটা আফগানিস্তান হতে পারে না। আফগানিস্তান বানিও না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ বলো। হ্যাঁ বেরিয়েছো? হ্যাঁ ওকে, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমি শিগগিরই ফিরে আসবো। কখন ফিরবে সেটা জিজ্ঞেস করিনি, কোথায় যাচ্ছ জিজ্ঞেস করেছি। সবকিছু তোমায় বলতে হবে? বললাম তো তাড়াতাড়ি ফিরে আসবো। আমি জানি তুমি কি করতে যাচ্ছ। তাহলে জিজ্ঞেস করছো কেন? ভাই পুলিশ। এই দেখুন স্যার, এও মস্তান গ্যাংয়ে কাজ করে। এ, মস্তান দলের সঙ্গে কাজ করিস? ও কোথায় এখন বল আমায়। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আমাকে বাইরে নিয়ে এসে শুধু 10,000 টাকা দিয়েছিল স্যার, তারপর ওদের ফোন সুইচ অফ হয়ে গেছিল, আর আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি আমি স্যার। এই প্রত্যেক সপ্তাহে এসে এখানে দেখা করবি আর আমাদের রেজিস্টারে সাইন করে যাবি। ঠিক আছে স্যার। মনে থাকে জানো? ঠিক আছে স্যার, ঠিক আছে। রমাইয়া এর উপর নজর রাখবে, একেবারেই পরিষ্কার লোক নয়। ঠিক আছে স্যার। ভারত সরকার পিএফআই কে ব্যান করেছে দেশ বিরোধী কার্যকলাপের জন্য। ওই সংস্থারই দুজন মস্তান আর মনসুর আমাদের দেশের যুব সমাজকে সন্ত্রাসবাদের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করছে। আমাদের এ ব্যাপারে ওদেরকে আটকাতেই হবে, এটাই আমাদের কর্তব্য। তোমরা সবাই মিলেমিশে কাজ করো, আমাকে উপরে জবাব দিতে হয়। আসিফ, সারেন্ডার করো। আসিফ, আসিফ, আসিফ কি হয়েছে? এনারা কেন এসছেন? আসিফ কি হয়েছে? এই!
যে কোনো সময় পুলিশ রেড করতে পারে। আমাদের উপর পুলিশের কড়া নজর রয়েছে, সতর্ক থাকতে হবে। এই জন্য ড্রেনের বাইরে গিয়ে আমাদের অ্যাকশন করতে হবে। मंजूर, आसिफ, मस्तान, अब घबराओ मत। ये जगह बदल दो, दूसरा जगह ढूंढो, नौजवानों को जमा करो, पक्का प्लान करो, ज्यादा से ज्यादा बॉम्ब ब्लास्ट करो, पूरा इंडिया को तबाह करो। अपने को पाकिस्तान का सपोर्ट है और पाकिस्तान का गवर्नमेंट हमारे मुट्ठी में है। जितना पैसा चाहिए खर्च करो, हम पीछे नहीं हटेंगे। इंशाअल्लाह, इंशाअल्लाह, इंशाअल्लाह। ওরা অবৈধভাবে বাংলাদেশ আর পাকিস্তান থেকে আমাদের দেশে ঢুকছে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতেই হবে। ওরা সব জাল পাসপোর্ট বানাচ্ছে। কমান, সার্চ করো, ভালো করে সার্চ করো। স্যার, স্যার, এখানে অনেক প্রমাণ আছে যে ওরা এখানেই ছিল। আমরা এখানে পুরো তল্লাশি করব স্যার। এই গুপ্ত জায়গায় ওরা ট্রেনিং পেয়েছে, তার সমস্ত প্রমাণ রয়েছে। আমরা আশপাশের জায়গাগুলো পরীক্ষা করে দেখছি, যদি কিছু ক্লু খুঁজে পাওয়া যায়। ওকে স্যার। আসিফ, তুমি তো আজকাল আমার সাথে ভালো করে কথাই বলছো না। আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি এইভাবে আমার ব্যাপারে নাক গলিও না। তুমি আমার স্পাইগিরি শুরু করে দিয়েছো, সেই জন্য আমি কথা বলি না। স্ত্রীর কি কোনো স্বাধীনতা নেই? আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি আর তুমি আমার স্বাধীনতা নষ্ট করছো। তুমি যদি ভালো কাজ করতে তাহলে আজ তোমাকে আমি কিচ্ছু বলতাম না। তোমার কাকা অপরাধ করে জেলে গেছেন, আর এখন তুমি ওই মস্তানের সাথে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করতে চাইছো। আর সব জেনেও আমি মুখ বন্ধ করে থাকবো? তুমি যেই দেশে জন্ম নিয়েছো সেই দেশেরই ক্ষতি করতে চাইছো তুমি আসিফ। তুমি তো মহা পাপ করছো। মাতৃভূমির গরিমা যদি জানতে চাও তাহলে বন্দে ভারত সংস্থানে গিয়ে যোগ দাও। বন্দে ভারত, এবার আমি ওটাই করব যেটা আল্লাহ চাইবে। ওরা আমাদেরকে 15 আগস্টের দিন ফ্ল্যাগ ওয়েস্টিং এর জন্য নিমন্ত্রণ করেছে। স্যার, এই মেসেজটা ফেক মনে হচ্ছে। বন্দে ভারত এরকম মেসেজ করে না, আমি ভালো করে জানি। আমিও এই মেসেজ পেয়েছি। স্যার, এনআইএ থেকে একজন বড় অফিসার এসেছেন। ওকে আসতে বলো। স্যার, 15 আগস্ট পাকিস্তানি আতঙ্কবাদীরা এখানে বোম ব্লাস্ট করবে, আমার কাছে ইনফরমেশন আছে। কিন্তু ও কোথায় লুকিয়ে আছে আর কি নামে ছদ্মবেশ ধারণ করেছে সেটা এখনো জানি না। তোমার পয়সার দরকার ছিল, এটা রাখো। কোথায় যাচ্ছ দাদা? একটু কাজ আছে, আমি যাচ্ছি। যেতে হবে। এদিকে নজর রেখো। আসিফ, তুমি যাই করো না কেন এটা ভেবো যে তোমার পেছনে আমি রয়েছি। তুমি তো তোমার কাজ করে কোথাও উধাও হয়ে যাবে, তারপর আমার জীবনের কি হবে? আমি দিদাকে কথা দিয়েছিলাম যে আমি আল্লাহর সেবা করব। তোমার ঠাকুমা, তোমার কাকা জেল যাওয়ার পরে তোমার ঠাকুমাকে তোমাকে শিখিয়েছিলেন যে তুমি এই দেশের ক্ষতি করতে পারো, সেই জন্যই তুমি আজ এইসব কাজ করছো। তুমি আমার রাস্তায় এসো না বলছি। আসিফ, আসিফ আমার কথা শোনো। আসিফ, করো না আসিফ।
চিকু এনি আপডেট? চৌরাস্তা ক্রস করার পর আমি আর ওদের দেখতে পাইনি। আরে কোথায় হারিয়ে গেল ওরা? কোথায়? আমাদেরকে ওদের ধরতেই হবে। ইয়েস স্যার। যেভাবেই হোক। কি অবস্থা ওখানে? স্যার, ইয়েস স্যার। একটুর জন্য মিস হয়ে গেল স্যার, হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। আমি এক্ষুনি এক্সপার্ট টিম পাঠাচ্ছি, ওদের ধরতেই হবে যে করেই হোক, ওরা যেন পালাতে না পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আরে তোমরা এই চেয়ারটাকে সামনে রেখে আব্দুল কালামের ফটোকে কভার করছো কেন? আমরা ওনাকেই তো সামনে রেখে লোককে মেসেজ দিতে চাই। আরে তোমরা তাড়াতাড়ি করো, পাবলিকের আসার সময় হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে তো। এইটুকু কাজের জন্য এত সময় লাগলে বাকি কাজ করব কি করে? এই তাড়াতাড়ি কাজ করো, খালি খেয়ে খেয়ে পেট মোটা করলে চলবে? তাড়াতাড়ি করো। নমস্কার স্যার। আর নমস্কার স্যার। এই মুসলিম ভাইদের ব্যাচগুলো দাও। এই দাও দাও দাও, ব্যাগ দাও। বাহ, ঝান্ডা নিয়ে এসেছো? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ধরো এটা, নাও নাও, এটা নাও। এই আমি তোকে বলি যে সহজে কিভাবে মরা যেতে পারে। আমি জানতাম তুই এরকম একটা কিছু করবি, তাই আমি এখানে এসেছি। এসব কি ভাবছিস তুই? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। আমি এখন যাচ্ছি। সবাই একসঙ্গে থাকলে সকলেরই বিপদ হতে পারে। তোমরা আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে? তোমরাও থাকো। আরে ভাই, আমরা এখানে থাকলে তো সবাই মারা পড়বো। এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো। নট সেফ অ্যাট অল। তোমরা সবাই জিহাদের রাস্তায় আছো, তোমরা ভয় পাচ্ছ কেন? প্রথমবার বম ব্লাস্ট করছি আমরা, আমরা সবাই মুসলমান। এইভাবে ভয় পাওয়া আমাদের ঠিক না। এটা ঠিক সময় নয়, আগে কাজ শেষ হোক, তারপরে কথা বলবো। আগে এটা ইসলামিক রাজ্য হয়ে যাক, বাদ বাকির কথা আমরা পরে বলবো, বুঝলে তুমি? আফগানিস্তান ওটা আগে গান্ধার নেশন ছিল। ওই দেশে তালিবানরা সবার থাকা মুশকিল করে দিয়েছিল। ওটাও তো ইসলামিক রাষ্ট্র ছিল। ইরান, ইরাক, এইগুলো ইসলামিক রাষ্ট্র, কিন্তু এই দেশে সবাই মুসলিমরাই থাকে। এই সমস্ত দেশের কথা কেন বলছো? ভারত হচ্ছে ধর্মপ্রধান দেশ। এইভাবে অ্যাকশন করলে সংখ্যালঘুদের প্রতি অন্যায় হবে। আমরা অবশ্যই ধর্মের পথে চলবো, জেহাদের মানে তো সেটা নয়। অগস্ট 25, 2007, হায়দ্রাবাদ, লুঙ্গিনী পার্ক, গোকুল চাট্র। তোমরা ভুলে গেছো কি হয়েছিল? ইসলামিক ধর্মযুদ্ধের ফলস্বরূপ 16 বছরের রিজওয়ানের জান চলে গেছিল। সব মিলিয়ে 40 জন লোক মারা যায় এই ধর্মযুদ্ধে। মোহাম্মদ রিজওয়ান, रहमान इसान बेगम, मोहम्मद बासित, अकरमुल्ला खान, अब्दुल कादर, मोहम्मद सलीम, সাহিদা ফরিদা নাজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ আলী, মোহাম্মদ নঈমুদ্দিন, শেখ ইরফান দাওলা, ইরশাদ আহমদ, ইব্রাহিম কালকোটা, মোহাম্মদ সেলিম আনসারি, এরা ব্লাস্টে মারা গেছে। এটা জিহাদ ছিল নাকি? ভাই আমার, নিজেদের মধ্যে কোনো বিতর্ক চাই না। মুসলিম মানে হলো জিহাদ, আর আমি নিজের মাতৃভূমি প্রতি না অন্যায় করব, না কাউকে করতে দেবো। আর যে আমাকে থামানোর চেষ্টা করবে সেও আমার শত্রু। এইখানে কেন বম ব্লাস্ট করা হবে? এই পাকিস্তানের কথা অনুযায়ী আমরা এখানে চলবো। নিকুচি করেছে তোর পাকিস্তান। ওরা আমাদের খাওয়ায় পড়ায়, বল যে আজ আমরা ওদের কথা শুনে চলবো? ইসলামে আমরা একজনকেই মানি, সেটা হচ্ছে আল্লাহ। একটা আল্লাহ কাবা শরীফে, আর কাবা শরীফ হচ্ছে মক্কাতে। এর থেকে কি পাকিস্তান বড়? আরে আসিফ, পাকিস্তান ইসলাম আর মুসলমানদের জন্যই জন্মেছে, এটা ভুলে যাস না। তাই না? তুই এখন পাকিস্তানি মুসলিমদের সমর্থন করছিস, আর এই দেশের হিন্দুদের কষ্ট তুই দেখছিস না?
এইখানে যত মুসলিমরা থাকে তাদের কোনো অসুবিধা নেই, মহা সুখে আছে ওরা। পাকিস্তান আমাদেরই ব্যবহার করে ভারতকে টুকরো করতে চাইছে, এটা কেন বুঝতে পারছিস না? তুই যাই বলিস না কেন, মুসলিমরা এই দেশের সুযোগ সুবিধা পাবে না কোনো। এই মাটিতে ঠেকে এই মাটির বিরুদ্ধে কথা বলছিস? এপিজে আব্দুল কালামও মুসলিম ছিলেন, এত বড় দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, হজ যাত্রার সাবসিডি চালু করেছিলেন। উর্দু মাদ্রাসাকে সহযোগিতা করা কি অন্যায়? আমাদের ছেলেরা কি এখানে উর্দু পড়বে না? গরিব মুসলিম ভাইরা রমজানে রোজা রাখতে পারবে না? মুসলিমদের সব জায়গা থেকে বঞ্চিত করা কি অন্যায় নয়? এটা কি একতা হলো? এটা কি ধর্মনিরপেক্ষতা হলো? আমাদের দাবি সব জায়গায় মুসলিমদের প্রাধান্য দেওয়া হোক, আমরাও সমান সুযোগ চাই। ওরা বিনা স্বার্থে আমাদের দেবে কেন? ওরা দিচ্ছে শুধু ভোট ব্যাংকের লাভে। এই পুরো খেলা শুধু ভোট ব্যাংকের জন্য। হাই, হিন্দুরা হিন্দুদের জন্য যা খুশি করুক, মুসলিমদের জন্য আমরা করব। হিন্দু আর মুসলিম দিয়ে কোনো দেশ চলে না। এই দেশ চালাতে গেলে হিন্দু আর মুসলিমকে সঙ্গে নিয়ে চলতে হবে। সব জিনিসে আমরা বিবাদ করব, ক্রিকেটে পাকিস্তানকে আমরা সাপোর্ট করব। প্রেম করলে লাভ জেহাদ, প্রতিবাদ করলে সাম্প্রদায়িকতা। স্কুল কলেজে ওরা ইউনিফর্ম পরতে বলে, হিজাব পরে যেতে বারণ করে ওরা। এরপরেও তোমরা বলবে যে এর নাম সেকুলারিজম। যারা এই দেশের বিরোধিতা করে, পাকিস্তানি সন্ত্রাসবাদীকে সহযোগিতা করে, আমার মনে হয় তাদের যোগ্য এবং উচিত শিক্ষা দেওয়া দরকার। এই, আমার মুখের উপরে কেউ জবাব দেবে না। কি রে? হ্যাঁ বলবো আমি। ভারতের ব্যাপারে কোনো কথা শুনবো না আমি। 15 আগস্টে আমি ঝান্ডা হাতে নিয়ে ঘুরবো, দম থাকলে আমায় আটকে দেখাও। তুই আমাকে ধমকে দিচ্ছিস? দে এখনই আমাকে রিমোটটা দে। কিছুক্ষণের মধ্যে আরো ভিড় বাড়বে, আমাকে রিমোটটা দে। আমি তোদের ছাড়বো না কিন্তু, রিমোটটা দে। এই পুরো এরিয়াটা আমি শ্মশান করে ছাড়বো, দে আমাকে। এই, আমরা স্টেজের পাশে বম রেখেছি, কেউ নড়াচড়া করলে ব্লাস্ট করে দেবো। এই দেশে থেকে এই দেশ থেকে গাদ্দারি করছিস। এই তোর মতন মুসলিমদের জন্যই মানুষের সব মুসলিমদের টেররিস্ট মনে করে। তোর মতন মুসলিমদের শেষ করে দিলেই দেশের পক্ষে ভালো। ওরা আমাদের দরগা শরীফে আসে আর আমরা ওদের মন্দিরে যাই, এটা তো নষ্ট করছিস। এই সব কিছুর জন্য দায়ী তোমরা, যারা ধর্মকে নিয়ে ব্যবসা করো, সাধারণ গরিব মানুষের জীবন নিয়ে খেলা করো। হ্যাঁ অনিতা বল। হোয়াটসঅ্যাপটা চেক কর। হোয়াটসঅ্যাপ? হ্যাঁ 1 মিনিট দাঁড়া। কি হয়েছে? তোর স্বামীর ব্যাপারে আমরা এতদিন যা ভাবছিলাম সেসব ভুল ছিল। সন্ত্রাসবাদীর সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও যা করছিল সব ওদেরকে ধরার জন্যই করছিল। এই দেখ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। হ্যাঁ চল।
এই আমি আবু ভাইয়ের লোক, আমি কিন্তু আবু ভাইকে ফোন করে জানিয়ে দেবো। আব্বু ভাইকে ফোন করবি কর। তুই আব্বু ভাইকে ফোন করছিস আর আব্বু ভাই তোর সামনে দাঁড়িয়ে আছে, দেখে নে। আবু ভাইয়ের ফোন তোমার কাছে? ধোকা দিয়েছো তুমি, তুমি একটা ধোকেবাজ। এই, তোর মতো গদ্দারকে আমরা ছাড়বো না। তুই আবু ভাইকে সঙ্গে গদ্দারি করা মানে পাকিস্তানের সঙ্গে গদ্দারি করা। আর তোদেরকে এইভাবে ব্যবহার করছে আর তোরা ব্যবহার হয়ে যাচ্ছিস। এইখানে ভারত সরকার মুসলমানদের অনেক সুবিধা দিয়ে রেখেছে যা হিন্দুদের দেয়নি, বরং তাদের থেকে ট্যাক্স নিয়ে আমাদেরকে পালন পোষণ করছে। আমি আপনাদের বলতে চাই, আপনারা এই মিথ্যে প্ররোচনায় পা দেবেন না। এরকম আবু অনেক আছে যারা এই ভারতবর্ষের একতাকে ভাঙতে চায়, আমাদের জীবনে সুখ শান্তি নষ্ট করতে চায়। আরে আসিফ, আবু ভাইকে ছাড়। তোর কি চাই বল সেটা তুই। আমরা তোর সঙ্গে আছি। হোম ব্লাস্টে যেসব নিরীহ ভারতবাসীরা মারা গেছে, আমি তাদের প্রাণ ফেরত চাই। দিতে পারবি? এই সরকারি জেলে ওর কাকা যেসব দিনগুলো কাটিয়েছে ফেরত দিতে পারবি? আমি ভাবতেও পারিনি যে তুই ভেতরে ভেতরে এই সমস্ত কারসাজি করে রেখেছিস। তুই একটা গদ্দার। ভারত দেশের সাথে বিদ্রোহ করার ফল খুবই খারাপ হবে, এটা ভুলে যাস না। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দেশদ্রোহী এই হিন্দুস্তানেই থাকে। এই দেশের পলিটিশিয়ান, সেকুলারিস্ট, সমাজবাদীরা মুখোশ পরে দেশটাকে বরবাদ করছে। এরা যতদিন থাকবে আমাদের সন্ত্রাসবাদ ততই শক্তিশালী হবে। আমি একজন পাকিস্তানি, কিন্তু কত সহজে এই পাকিস্তান থেকে হিন্দুস্তানে এসে কত সহজে আমরা বোম ব্লাস্ট করে যেতে পারি। তোমরা যাদের রাজনেতা ভাবো তারা সবাই গদ্দারি করে। যাদের নিয়ে তোমরা গর্ব করো, পূজা করো, তারাই আমাদের সাহায্য করে। ছাড় আমাকে। আমার মতো লক্ষ লক্ষ বিদেশি এদেশে অবৈধভাবে বসবাস করে, কেউ তাদের দেশের বাইরে বার করে না। তারা সবাই এই দেশের ভোটার। এই জিয়াদের নামে এই দেশে কত নিরীহ লোক তোমরা মেরে ফেলেছো। তোমাদের দয়া হয় না এইভাবে মারতে? না, আমাদের লক্ষ্যই হলো ভারতীয়দের মারা। দাঁড়িয়ে যান, দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। মেরে নয়, বোঝাতে হবে। এরাও আমাদের দেশের নাগরিক। কারুর কথায় এরা ভুল পথে অগ্রসর হয়েছে, এদেরকে ফিরিয়ে আনতে হবে, কারণ এরাও আমাদের দেশের নাগরিক। না, আমরা এইভাবে কারোরই ওপরে অত সহজে বিশ্বাস করি না, বুঝলে? প্ল্যান এ ফেল হয়েছে তো কি হয়েছে? প্ল্যান বি অনুযায়ী সবাইকে খতম করে দেব। রিমোট টিপো নাকি? টেপ টেপ না, এই দেখ টিপলাম। টেপ। আরে কিছু হলো না কেন? বম ফাটছে না? কি করেছিস তুই? ডিফিউজ হয়ে গেছে। আমাকে গাধা মনে করছিস তুই? এই গদ্দার কোথাকার! এই ছাড়! ছাড়! মারবি না, মারবি না আমাকে। আমি দেশ বিরোধী কাজ আর করবো না। আমি কথা দিচ্ছি, দেশ বিরোধী কাজ আর করবো না।